আসসালামু আলাইকুম। গভীর এক সংকটময় পরিস্থিতিতে আজকে আপনাদের সামনে লাইভে যুক্ত হয়েছি। আমার কাছে মনে হয়েছে এই দেশের সবচাইতে বড় সংকট হচ্ছে এই প্রথম আলো, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া মিলে আমাদেরকে যে জঙ্গি রাষ্ট্র হিসাবে বানানোর চেষ্টা করেছে, সেটাই হচ্ছে সবচাইতে বড় ক্রাইসিস। সুমন ভাইকে দিয়ে শুরু করি। সুমন ভাই, আপনি নিজেও একজন নিরাপত্তা বিশ্লেষক, আপনি গবেষণা করেন এগুলো নিয়ে। আপনার কাছে কি মনে হয়, মানে এই যে বাংলাদেশের কয়েকটা গণমাধ্যম তারা আবার নতুন করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা? আসসালামু আলাইকুম। প্রথম জিনিস, আমি নিরাপত্তা বিশ্লেষক না, আমি বাংলাদেশের অন্য আর যে কোনো সাধারণ জনগণের মতোই, তবে বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের ব্যাপারে অপপ্রচার যেটা চালানো হয় একটা মহল থেকে, তার ব্যাপারে আমি সবসময় সোচ্চার থাকবার চেষ্টা করি, সেটা আপনারাও আছেন। এখন ইলিয়াস ভাই, আপনি যে জিনিসগুলো বললেন এইগুলা সবটা আমি আলোচনা করবো না, একটা পার্টি ফোকাস দিই। তার আগে একটু কিছু প্রশ্ন আমরা নিজেদের কাছে করি। প্রথম জিনিস, বাংলাদেশের এখন অবস্থাটা কি, অ্যাকচুয়ালি কি? সেই আবার নতুন করে সিরিজ বোমা হামলা হয়েছে, যেটার আশঙ্কা করা হইতেছিল। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সব জায়গায় মারামারি কাটাকাটি, আইন শৃঙ্খলার উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, এমন কিছু তা তো না। আমরা আলহামদুলিল্লাহ যেই একটা শঙ্কা ছিল আমাদের মধ্যেও ছিল, তার থেকে বিপরীত একটা জায়গায় আছি। আমরা আলহামদুলিল্লাহ অনেক শান্ত এবং একটা ধীর গতিতে হলো অভিষ্ট লক্ষ্যের দিকে আগাচ্ছি। সেক্ষেত্রে যেই মহলের ধন্যবাদ পাবার যোগ্য, আমরা তাদেরকে অবশ্যই দিব। আর একটা প্রশ্ন যেটা আমাদের এখনই ক্লিয়ার হওয়া ইম্পর্টেন্ট, আমরা বলি যে হাসিনা পালায় গেছে। হাসিনা কি সত্যি সত্যি পালাইছে? সে তো পালায় নাই। তাকে একটা সুপরিকল্পিত পরিকল্পনার অংশ হিসাবে তাকে এক জায়গা থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, যেটাকে আমরা বলি এক্সট্রাকশন প্ল্যান। যেটা ভারতের দেয়া প্ল্যান, সেটা বাংলাদেশের তৎকালীন যারা রাষ্ট্র ব্যবস্থায় ছিল তারা সেটা এক্সিকিউট করছে। সুতরাং হাসিনা কিন্তু পালাই যায় নাই, সে তার প্ল্যানের অংশ হিসেবে এখন ভারতে আছে। নেক্সট কোশ্চেন, হাসিনা বা তার সাথে পতিতা হাসিনা বা তার সাথে লোকজন কি ফেরত আসবে এখন? না, তারা ফেরত আসবে না। তাদের যদি ফেরত আসার ইচ্ছা ছিল, বা তারা যদি মনে করতো তারা দেশ ও জনগণের জন্য রাজনীতি করে, তাহলে তারা এই হাজার হাজার লাখ লাখ কোটি টাকা, আমাদের টাকা, সেটা কোনো ব্যাংকের টাকা না, সেটা কোনো সরকারের টাকা না, সেটা আমার আপনার দেশের জনগণের টাকা, সেই টাকা মেরে দিয়ে বাইরে চলে যাইতো না। সেই টাকা তারা বছরের পর বছর বাইরে জমাইছে কিছু একটা কারণে, উদ্দেশ্যে। তো আমাদেরকে এই জিনিস রিয়েলাইজেশন গুলা আনতে হবে যে এই একটা জায়গায় যে না, হাসিনা পালায় যায় নাই, সে তার পরিকল্পনা অনুযায়ী আছে এক জায়গায়, সেই পরিকল্পনা কাজে লাগাইতেছে। তার ফেরত আসাও এখন সম্ভব না। এখন যদি সে ফেরত বা সম্ভব না, কি সাথে তারা চায় না, তারা আইসি জীবন কাটাইতেছে আওয়ামী লীগের লোকজন। তাহলে তাদের এখনকার কাজটা কি? এই যে আপনি বললেন, শুধু প্রথম আলো, ডেইলি স্টার তা না, বাংলা ট্রিবিউন, এটিএন, বাংলা এটিএন নিউজ, চ্যানেল আই এবং এই ধরনের মিডিয়া, দেন আমাদের জনপ্রশাসনের একটা বড় অংশ যাদেরকে তারা বসায় রাখছিল যাওয়ার আগে, আমাদের যেটা আমরা বলি মিলিটারি লিডারশিপ, যারা বলে তারা আন্দোলনে ছাত্র জনতার পাশে এসে দাঁড়াচ্ছিল শেষ মুহূর্তে হলো এবং হাসিনাকে চলে যাইতে বাধ্য করছে, তাদের একটা ছোট অংশ হলো সেটা হাসিনারই বসানো এবং এখনো তারা সেই জায়গায় বসে আছে। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের বিচার বিভাগ, সবাই কিন্তু যেই লোককে হাসিনা এবং আওয়ামী লীগের সরকার সেখানে বসায় রাখছিল একটা উদ্দেশ্যের জন্য, সেটা কাজে লাগাইতেছে। তো এখন যখন তারা দেখতেছে যে আলহামদুলিল্লাহ আমরা দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বা অন্যান্য কূটনৈতিক জায়গাগুলোতে যে সমস্যা হইতে পারতো, বা দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে যে সমস্যা হইতে পারতো, সেগুলা আমরা ট্যাকেল করতেছি, আমাদের মাথা উঁচু রেখে আমরা ট্যাকেল করতেছি সেগুলা, তখন এদের মাথাটা গেছে খারাপ হয়ে। সেই মুহূর্তে তারা এখন তাদের একটা বড় অস্ত্র, যেটা সবসময় স্ক্রিপ্টটা লিখে দেয় ভারতীয় লিখে দেয় যে তোমাদের টিকায় রাখার জন্য আওয়ামী লীগ এবং তার সাথে লোকদের টিকায় রাখবার জন্য প্রেসক্রিপশনটা হলো যে আমাদের প্রথম ওষুধ দেশকে জঙ্গিবাদের একটা আস্তানা হিসেবে প্রমাণ করা। এই জঙ্গিবাদের জায়গাটাতে তারা কিন্তু
ন্যারেটিভটা শুধুমাত্র একদিক থেকে আসতেছে না, এটা একটা কনসার্টেড বা সমন্বিত কাজ তারা করতেছে। দেখেন আপনি আমাদের মিডিয়াগুলোর কথায় আসি, প্রথম আলো এবং ডেইলি স্টার, আপনি যে কার্টুন এবং তাদের বিভিন্ন গত 7 মাসে তাদের যেই বিভিন্ন ধর্মের উপর অনুভূতির উপর আঘাত এনে যে আক্রমণাত্মক জিনিসগুলা, সেটার বাদে তারা এখন অন্যান্য যে মিডিয়াগুলা তাদের সাথে যেটা শুরু করছে যে দেশে আমাদের জঙ্গিবাদের ভয়টা এখন ভয়াবহ। তারা কিছুদিন আগে বাংলা ট্রিবিউন একটা আর্টিকেল দিল, তাদের এক সাংবাদিক লাবু, সে লিখলো যে আমাদের এখানে যেই মিছিল হচ্ছে বা অন্যান্য জিনিসগুলো হচ্ছে পতাকা হাতে, সেটা জঙ্গিবাদের একটা বড় ভয়ানক আলামত আবার দেখা যাচ্ছে। অবশ্যই দাড়ি টুপি নিয়ে ট্যাগ করা সাধারণ মুসলিমকে জঙ্গি বানানো, সেটা অবশ্যই আমি প্রতিবাদ করি, বাট এই লাবু বা এই ধরনের লোকজন বা প্রথম আলোর লোকজন তারা বলার চেষ্টা করতেছে কি ধরেন যে আনসার আল ইসলাম বাংলা যে টিমে তারা বলতেছে মেজর সৈয়দ জিয়াউল হক, যাকে নিয়ে আপনি একটা প্রোগ্রাম করছিলেন, বলতেছে সে তার প্রধান ছিল এবং সে এখনো সেই ধরনের কাজ করে যাচ্ছে। কি ধরনের ডাহা মিথ্যা কথা, যেখানে আমরা জানি, দেখেন আমার সাথে সম্মানিত যে আলোচক আছেন তার মধ্যে কর্নেল হাসিন জানেন আনসার আল ইসলাম বা এই হিজবুত তাহরির এই ধরনের কোন সংগঠন বাংলাদেশে নাই, তারা এগুলা করছে। এই যে লাবুর কথা বলতেছিলাম, যে বলতেছে বহিষ্কৃত মেজর জিয়া এই ধরনের কাজ করতেছে, বা এই আর্টিকেলটা অনেকে হয়তো দেখছেন, একটা জঘন্য আর্টিকেল। প্রথম কথা, মেজর জিয়াউল হক উনি বহিষ্কৃত না, এটা একটা অপপ্রচার। 2 নাম্বার, তার কথা যেটা বলা হচ্ছে সেই জিনিসটা এখন কেন বলা হচ্ছে আমাদের মনে একটা ভয় ঢুকাই দেওয়ার জন্য, এবং একই সাথে ভারত বা আমাদের যারা শত্রু তারা যাতে এটার একটা অ্যাডভান্টেজ নিতে পারে যে হ্যাঁ বাংলাদেশ তো দেখাচ্ছে যে ঠিক মতো চলতেছে, আসলে তো ঠিক মতো চলতেছে না। এবং সেই ক্ষেত্রে ক্রমাগত ভারতীয় প্রেসক্রিপশন এবং ভারতীয় আধিপত্য সেখানে দরকার আছে। এই লাবু সাংবাদিক যে, সে হচ্ছে আপনারা এই সিটিটিসির যে মনির, কুখ্যাত মনির, তা সে হচ্ছে তার 5 কুকুর। আপনার যদি সুযোগ থাকে, আমি আপনার সাথে শেয়ার করছি একটা পোস্ট যেখানে লাবু সেই সিটিটিসির মনিরকে সেখানে অভিনন্দন জানাচ্ছে তার কাজের জন্য, এটা কয়েক বছর আগে। তো এই ধরনের লোকজন, হ্যাঁ এক্স্যাক্টলি এরা সেখানে, এদের 5 কুকুর। এবং আমরা সবাই এখানে জানি, যারা দর্শক আছেন, এবং আমরা জানি এই সিটিটিসির মনির কিভাবে তারা জঙ্গি নাটক সাজায়, বাংলাদেশের নিরীহ যারা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় প্র্যাকটিস করেন তাদের উপরে অত্যাচার চালাইছে, তাদেরকে জেলে রাখছে, আয়না ঘরে নিচে মেরে ফেলছে। তারা এখন আবার চাচ্ছে বাংলাদেশের পুলিশের একটা বড় অংশ বা পুলিশের সিদ্ধান্তের একটা বড় অংশ দুর্ভাগ্যজনকভাবে এখনো বেনজির এবং মনিরের মাধ্যমে আসে। এটা আমরা স্বীকার করতে না চাইলেও এটাই সত্যি যে তারা এই ধরনের পরিকল্পনাগুলোর জন্য হাসিনার হয়ে কাজ করতেছে, এবং তারা করে যাবে যদি না আমরা সিটিটিসির এখন যে চিফ মাসুদ করিম, সে মনিরের ঘনিষ্ঠ বন্ধু, আসাদুজ্জামানের ঘনিষ্ঠ বন্ধু, তাকে ওইটার প্রধান বানানো হয়েছে। জি, এবং সেটা বানানো হয়েছে, এটা তো প্রেসক্রিপশনে ছিল ভাই। আজকে আপনি যত সচিব থেকে শুরু করে, ইভেন আমার কষ্ট হলে আমি বলবো, আমি সবসময় বলি সামরিক বাহিনী সেটা আমার জানের একটা অংশ, কলিজার একটা অংশ। সেখানে যে দুষ্ট লোকদের বসায় রাখা হচ্ছিল অল্প কয়েকটা, তাদের তো আমরা সরাই নাই, তাদের তো আমরা পুরোপুরি বিচার করি নাই, এবং সেই জায়গায় আবার নতুন কিছু দুষ্টকে এলিভেটেড র্যাঙ্ক দিয়ে উপরে আনা হচ্ছে। এগুলো আমাদের জন্য ভালো না। তবে আপনি যেটা বললেন জঙ্গিবাদ বা আমাদেরকে জঙ্গি রাষ্ট্র, এটা ভারত গত 50 বছর ধরে করে আসছে এবং এখন এসে করে যাবে। আমাদের ইন্টারনালি আমরা কি করতে পারি এটা অ্যাড্রেস করবার জন্য, বা মেজর সৈয়দ জিয়াউল হক বা এই ধরনের একজন মেজর জাহিদকে তারা মেরেই ফেললো জঙ্গি ট্যাগ দিয়ে। এই ধরনের জিনিসগুলো যাতে না করা হয়, প্রথম 2-4 জিনিস বলেন তো আপনারা। হাসিন স্যার, আপনি বলতে পারবেন আমরা কি আজকে পর্যন্ত যত ক্রস ফায়ার হয়েছে হাসিনার আমলে সেই 15 বছরে, সেগুলোর জন্য কোনো কমিশন করছি বা আলাদা করে লিস্ট করে সেগুলো বিচারের আওতায় আনার চিন্তা করছি? করি নাই, কিন্তু সে কাজটা বাকি রয়ে গেছে। দেন এই যে মুনির, কুকুর মনির, বা আমরা যেটা বলি সবসময় জারজের জারজ, সেই মনির যত জঙ্গি নাটক সাজাইলো এই খুনি জিয়াউল আহসানের সাথে মিলে, সেই জঙ্গি নাটকগুলো একটা লিস্ট করে আমরা কি সেগুলো একটা কমিশনের মাধ্যমে তদন্ত করতে পারি না? যখনই আমরা এই জায়গাটাতে আসবো তখন কিন্তু আপনি দেখবেন এই যে ইলিয়াস বললেন যে সিটির বর্তমান যে চিফ, সে হচ্ছে একই, তার লেজটাও একই জায়গায় বাঁধা।
তখন কিন্তু আমরা তাদেরকে ধরে টানতে পারবো। তারা সবাই চলে আসবে, সেটা বেসামরিক প্রশাসন, পুলিশ অথবা দরকার হলে সেনাবাহিনী যদি কেউ জড়িত থাকে তাদেরকে অবশ্যই সেখানে আনতে হবে। 2টা নতুন কমিশন, যেটা দাবি আগে থেকে ছিল, হয় নাই। একটা হচ্ছে যত ক্রসফায়ার হয়েছে সেটার জন্য একটা কমিশন। 2 নম্বর হচ্ছে যত ধরনের জঙ্গি নাটক সাজায় এই সিটিটিসি বা অন্যান্য গোয়েন্দা বাহিনীর মাধ্যমে হচ্ছে সেগুলোর তদন্তর পরে তারপরে বিচার হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু তদন্তটা এখন করতে হবে। এই জায়গাটাতে ইমিডিয়েট আমাদেরকে হাত না দিলে যেটা দেখা যাচ্ছে বা যেই অশনি সংকট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন, এরা মিলে কিন্তু এই ধরনের অপপ্রচারগুলো করে যাবে। আমরা প্রতিবাদ করলে হয়তো তারা একটা রিজয়েন্ডার দিবে, কিন্তু এই যে রিজয়েন্ডার এবং তার মাঝখানে তারা যে অপপ্রচার করে যাচ্ছে, সেটাতে কিন্তু আমাদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে। বহির্বিশ্ব বাংলাদেশকে কিন্তু সেই খবরটার উপর দিয়েই চিনবে, তারা রিজয়েন্ডারের দিকে তাকায় থাকবে না। এবং তারা এটা তাদের একটা টেকনিক, আপনি দেখবেন প্রথম আলো, এটিএন, চ্যানেল আই, তার এই ধরনের এক একটা মিথ্যা বা গুজব বা পরিকল্পিত মিথ্যা কথা আমাদের মধ্যে ঢুকায় দেয়, 2 দিন পরে রিজয়েন্ডার দেয়। এটা তারা করে যাবে, তাদেরকে থামানোর এখনই সময়। এবং আমি মনে করি বর্তমান যে সরকার আছেন, প্রফেসর ইউনূসের যে সরকার আছেন, তাদের জন্য এটা খুবই একটা সহজসাধ্য একটা জিনিস যে তারা এই জায়গাগুলোতে এখন নজর দিবেন, এবং সেটা অবশ্যই জরুরি আমাদের জন্য। আমি বাকি কিছু পয়েন্ট আছে, বাট সেই জায়গাতে একটু পরে আসবো। বাট আমি অবশ্যই শঙ্কিত যে আবার নতুন করে যেটা খুনি হাসিনার সরকার, পতিত হাসিনার সরকার, মেজর জিয়াউল হক বা এই ধরনের দেশপ্রেমিক অফিসারদেরকে কলঙ্কিত করবার জন্য তাদেরকে জঙ্গি ট্যাগ ধরে ওর কোনখান থেকে উড়ে আসে একটা জঙ্গি সংগঠন বানায়, তার নেতা বানাইছিল, শুধুমাত্র তাদেরকে হার্ম করা না, বহির্বিশ্বকে বলা আমাদেরকে টিকায় রাখো, ভারত আমাদের বন্ধু থাকবে কারণ আমরা জঙ্গির সাথে লড়তেছি। সেই জায়গা থেকে বের হয়ে আসবার জন্যই আমাদেরকে ইমিডিয়েট ফোকাস করতে হবে। ধন্যবাদ। জি, আমার মনে হয় আরিফুল ভাইয়ের নেটওয়ার্কে বোধহয় সমস্যা হচ্ছিল, আমরা কানেক্ট করতে পেরেছি বোধহয়। তার আগে আমি একটু হাসিনুর রহমান আপনার কাছে যাই। স্যার, যে কথাগুলো মেজর সুমন আহমেদ বললেন, অনেকগুলো কথা, তিনি সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা হলেও অভিযোগের তীর সেই সেনাবাহিনীর দিকে। আমি নিজে যেহেতু আমি বিচার করতে বসি নাই, তারপরও আমি আমার সাংবাদিক হিসাবে আমার তথ্যের জায়গা থেকে বলছি, এই দেশে অভিজিৎ, রাজীব, এই 2 জনের ব্যাপারে আমি সরাসরি জানি এদেরকে একটি গোয়েন্দা সংস্থা খুন করেছে বা করিয়েছে। সেই দায় চাপানো হয়েছে এই দেশের মুসলমানদের উপরে। আমি আলেম বলবো না, মুসলমানদের উপরে, কারণ টার্গেটটা আসলে মুসলমান। সমস্যাটা সারা দুনিয়ায়, সমস্যাটা আসলে মুসলমান আলটিমেটলি যায় সেই জায়গাতেই। তো এই ঘটনাগুলো ঘটিয়ে তাদের উপরেই করা হলো। এটা তো গোয়েন্দা সংস্থা দেশের বিরুদ্ধে করেছে। দেশের পক্ষে আসলে সেনাবাহিনী, এই যে নিরাপত্তার যে সমস্যাগুলো, এই নিরাপত্তার সমস্যাগুলোর জায়গায় আপনি পাহাড়েও কাজ করেছেন, আপনি জানেন কিভাবে বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হয়। এটার কোনো দায়িত্ব কি সেনাবাহিনীর নাই? বিসমিল্লাহির রহিম। সুযোগ হয়েছে, আমার মনে হয় একটু মন খোলা কথা বলি জেএমবি নিয়ে। আমি র্যাবে ছিলাম। এই যে জঙ্গি নাটক বলেন, সম্পূর্ণটা কিন্তু সাধারণ নাটক, মিডিয়ার সৃষ্টি। এই আপনি বলেন যে আপনার অনেকে হাসাহাসি করে আপনার সেই জজ মিয়ার নাটক, আসলে নাটকটা একটু সত্য। আমরা এই এগুলি বিশ্বাস করতে করতে আমাদের এই অবস্থাটা দাঁড়াইছে। আমাদের দায়িত্বশীল পত্রিকাগুলি এমন কাজ করে, আমরা প্রতিবাদ করতে পারি না। এবং আমি খোলাসাই বলি, আমরা একটা জায়গায় আক্রান্ত ছিলাম, সেটা হলো সর্বহারা লাল পতাকা জনযুদ্ধ, যেটা হলো আপনার সেই কুষ্টিয়া এলাকা, পাবনা এলাকা, এবং তার কিছু অংশ ছিল নাটোরে দুলু ভাইয়ের এলাকায় বিএনপির 7 জনকে জবাই করে হত্যা করে। বিএনপি চিন্তা করে এখান থেকে ওভারকাম করার কোনো স্কোপ নাই। তখন স্থানীয়ভাবে এই হুজুরদের, শাইখ আব্দুর রহমানদেরকে প্যাট্রোনাইজ করে বিএনপি, যে তারা রাতে ডিউটি করবে, দিনে বেলা ঘুমাবে, এবং তারা সত্যিকারী সাফল্য আনে শুধুমাত্র লাঠি দিয়ে। দেখেন, এরপরে এটাকে কিনে নেয়, সরাসরি বাজারজাত করে র, এবং র এখানে যা যা জিনিস দরকার এদেরকে স্পন্সর করে, যে তোমরা ওইভাবে যাও, খেলাফত প্রতিষ্ঠিত করো। এবং রয়ের বুদ্ধিতেই শাইখ আব্দুর রহমান না বুঝে না শুনে 64 ডিস্ট্রিক্টে বোমা ফুটায়। আমি বোমা বলবো না, এটা যদি পক্কা, কারো গায়ে লাগতে পারে, কিছু আসে যায় না। এই বোমাতে কোথাও কে মারা যায় না, এখানে স্প্লিন্টার ছিল না। আমরা যে আতশবাজি ফুটাই,
এইটারই বড় আকারে পটকা, শব্দ বেশি হবে, কিন্তু কোনো স্প্লিন্টার নাই। স্প্লিন্টার না থাকলে কেউ মারা যায় না। একজন মারা গেছে কারণ সে ওই বক্সটার উপরে বসা ছিল, অন্ডকোষটা ফেটে যায়, তার জন্য সে মারা যায়। বাট এটাকে আমরা বোমা বানাইয়া এমন একটা কাহিনী বানাইছি, আমরা এত রঞ্জিত করছি যে আমরা জঙ্গিদের আক্রান্ত হয়েছে। যা হোক, আমরা সাফল্যতার সাথে এটাকে আমরা নিয়ন্ত্রণ করি। আর এই নিয়ন্ত্রণের দায়িত্বভার যদি বলেন, ইন্টেলিজেন্স আসপেক্টটা সেটা আমাদের জামাতের আমির ছিলেন নিজাম সাহেব, এখন মারা গেছেন, শিল্পমন্ত্রী ছিলেন, উনি নিজ হাতে দুজন সোর্স আমাদেরকে হস্তান্তর করে কর্নেল গুলজারের হাতে। তার মাধ্যমে আমরা ইনফ্যাক্ট এই ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মধ্যে ঢুকতে পারি এবং সফল হই। আমি অনেক ভাবে চর্চা করি এবং অনেক, ওদের যে সবচেয়ে জ্ঞানী ছেলেটা ছিল ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, তাকে আমি ধরি, তার সাথে অনেক দীর্ঘ সময় আলোচনা করে কথা বলি। তারও একমত ছিল না বোমা হামলায়, কিন্তু বিশেষ মহল অর্থাৎ এই বাধ্যকারী বোমা হামলা আমরা সবসময় এড়িয়ে গেছি। এক্সক্লুসিভ পাওয়ার যেগুলো সবচেয়ে বড় মানে কঠিন, মানে মানে ভয়ঙ্কর এক্সক্লুসিভ, সেখানে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। কোনো সাংবাদিক এটা নেন নাই। আমি চিৎকার করে বলতেছিলাম, এটা দেখেন, তারা দেলোয়ার সাইজের ক্যাসেট নিয়ে পাগল হয়ে গেছে। বড় লজ্জা ছিল আমাদের সাংবাদিকদের নিয়ে। এখন আজকে প্রায় 8 মাস কোন একটা দেশপ্রেমিক সাংবাদিক সংগঠন বা টিভি গড়ে ওঠে নাই। আমাদের নিয়ে এত কিছু বলা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, আমরা বলতে পারতেছি না। এটা আমার খারাপ লাগে। এদের দেশপ্রেম ভালোবাসা কিছু নাই। এটিএন বাংলা বা চ্যানেল আই বলেন, কত চ্যানেল আমাদের আছে। আর এই প্রথম আলো কেন এমনটা করতেছে আমি জানি না। এদেরকে বিবেক নাই, তার দায়িত্ববোধ নাই। তারপরে বলবো, আমাদের মাহমুদ রহমান ভাই এখন নিয়ে চলে আসছেন। আমার দেশ পত্রিকার সার্কুলেশন অনেক বেশি, প্রথম আলো কেউ পড়েই না, পড়ার চেষ্টাও করে না। আমি চেষ্টা করলাম, যখন শুনলাম কিছু হালকা পাতলা, যে প্রথম আলো কালেক্ট করতে পারে নাই 3 ঘন্টায়, অর্থাৎ নাই, বেচা হচ্ছে না। মানুষ বুঝতে পারতেছে যত জঙ্গি নাটক ভারত করুক, ইনশাল্লাহ কোনো কাজে আসবে না। আর মেজর জাহিদের ব্যাপারে আমি বলবো, আমি মেজর জিয়া এই অফিসারটা করছে শোট, একে জোর করে বানানো হয়েছে। আপনি ইংরেজের মাধ্যমে আমার ওই বসিলা হুজুরের সাথে কথা হয়, বিস্তারিত জানার চেষ্টা করি। আমি ভিতরে ঢুকি, জিয়া কেন যাবে, এটা আমার রিসার্চ ব্যাপারে ছিল। কেন আমি জানতাম জিয়া মারা গেছে, জিয়া ভাবির সাথে কথা বলি, জিয়া ভাবিকে নিয়ে আসি, আমি চাচ্ছিলাম জিয়া ভাবিকে আইসিডিতে আনবো, কিন্তু শেষ পর্যন্ত জিয়া জীবিত। সে এতটা আতঙ্কগ্রস্ত ছিল, পরিবারের সাথে যদি এত বছর কথা বলে না। এখন জিয়া বলতেছে, যাই বলছে সবই সত্য। এবং জিয়া বলছে, স্যার আমি কখনোই ওর সাথে যোগাযোগ করে নেই। আর এটাই সত্য, একজন মিলিটারি অফিসার ওই হুজুরের সাথে যোগাযোগ করে, তার সামরিক নেতা হবে, আর তাকে দিয়ে বেঁচে এই মনিররা এত কিছু করছে। এখন সময় হয়েছে আমার মনে হয় সত্য প্রকাশ করা। আমি আগে থেকে বলতেছিলাম, প্রতিটা জঙ্গি নাটকের তদন্ত করতে হবে কমিশন করে। এই অপরাধে অনেক লোক জেলখানে কষ্ট করতেছে। আমার মনে হয় বের করে নিয়ে আসা উচিত এবং সত্য জানতে জানানো উচিত। এবং আসিফ নজরুল ভাই কেন করতেছেন না, এটা নিয়ে বলা হয়েছে, জঙ্গি নাটক দিয়েই আওয়ামী লীগ টিকেছিল। তো এই জায়গাটা তো ভাঙতে হবে আমাদের। এই জায়গা, এই জঙ্গি নাটকের ব্যবসা করেই ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যদি আমি ভাঙতে চাই, চিরতরে এই জঙ্গি নাটকটা উত্থাপন করতে হবে। আপনি ভাবেন, বলা নাই করা নাই, আপনি কুকিচিন নিয়ে আসতেন সেই রুমাতে, মুসলমান জঙ্গি হবে, তারা কেন কুকিচিনের কাছে যাবে? নাকিংছড়ি তো রোহিঙ্গা আছে, আরো আছে, ওদের কাছে ট্রেনিং নিলেই পারে। অনেক পুরনো সামরিক যুদ্ধ আছে নাকিংছড়িতে, কাশি ওইখানে না যাইয়া রুমা জঙ্গলের মধ্যে যাবে ট্রেনিং করতে। এই ধরনের বাজে প্রেসক্রিপশন দিছে, মনিরা খাওয়াইছে, আমাদের গোয়েন্দা সংস্থা খাইছে এবং এগুলো প্রচার করছে। কতটা মানে আহমক ছিলাম। আপনারা জানেন যে দমনে কুমিল্লায় বোম ব্লাস্ট হয়, আমি ছিলাম ওখানে। আমি সব ছিল দৃশ্যমান, কোনো লুকোচুরি করি নেই, সামনাসামনি দিচ্ছে ক্যামেরাতে কথা বলেন। এই কথা বলার জন্য আমাদের গোয়েন্দা অফিসার মেজর মনির, সে বিভাগীয় কমান্ডার মোহাম্মদ, সে মুখ ফসকে বলে ফেলে পাকিস্তানের নাম। তার নেতা শাহেখ আব্দুর রহমান পাকিস্তানে গেছে। এই পাকিস্তান শব্দটা উচ্চারণ করার জন্য যেই পরিমাণ বকা আমি খাইছি বাবরের, পরে একদিন বাবর আমার বলে, আপনি যা খাইছেন আমার থেকে গেছেন, আমি যেটা খাইছি, অর্থাৎ ওনার উদ্বোধন কর্মকর্তা বকাঝকা করছে। আমরা মনে করি আসলে মানে আমরা স্বচ্ছ ছিলাম ওই সময়। এই ক্যামেরার সামনে এসে যে মিডিয়া ট্রায়ালগুলি করা হয়েছে খুব লজ্জাজনক। দেশটাকে নিজেরা জঙ্গি বানাইয়া ক্ষমতা থাকার জন্য, আর যারা এই সহযোগী ছিলেন, এদের বিচারে আওতায় আনা উচিত। আজকে এতদিন হয়ে গেছে, আমরা এখনো মামলা ঠিক মতো চালু করতে পারি নাই। তবু ধন্যবাদ দিই সেনাবাহিনীকে,
5 জন অফিসারকে তারা হাউস অ্যারেস্ট রাখছে। আরো অনেক অফিসার আসবে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে শুধু জামাত ইসলামী করার জন্য, দাড়ি টুপি রাখার জন্য, কোনো পরোয়া নাই, মারা গেছে ঠিক আছে, যাক, অসুবিধা নাই। এই যে মানসিকতা, রাজনৈতিক কারণে মানুষ হত্যা, টাকার জন্য মানুষ হত্যা, আমরা তো এরকম ছিলাম না। সেনাবাহিনীদের প্রশিক্ষণ নাই এমনটা হওয়ার কথা না। ধরুন এই জিয়াউল হাসান, সে এখন মেজর জেনারেল হোক, তখন মেজর ছিল, এখন জিয়াউল হাসান মেজর জেনারেল হয়ে গেছে শুধু খুন করে, শুধু খুনি হয়ে সেনাবাহিনীতে আসে নাই, তাকে সেনাবাহিনীতে খুনি বানাইছে কে? এই এই হাসিনা, এই তারেক সিদ্দিকী। তা আমরা সত্যিকার অর্থে জঙ্গি হইতে চাই না, আমরা সেনাবাহিনী চাই রাজনীতি মুক্ত, রাজনীতি মুক্ত সম্পূর্ণ সেনাবাহিনী। সেনাবাহিনী থাকবে জনগণের জন্য, সেম টু পুলিশ। এখন আমার একটা অফিসার র্যাবে ছিল, তার পোস্টিং এর জন্য সে যাচ্ছে, ভালো একটা পোস্টিং ওই জায়গায় থাকতে যাচ্ছে, রেলওয়েতে আছে। আমি বাহার স্যারকে বললাম, স্যার একসাথে চাকরি করছি, স্যার পোস্টিংটা করে দেন, মেয়ের পরীক্ষা। স্যার করতে পারে নাই। পরে খোদাবাজ ভাইকে বললাম, স্যার একটু করেন, এখনো হয় নাই। পরে খোঁজ নিলাম যে পুলিশের আইজিপি ও এডিশনাল এসপি পর্যন্ত পোস্টিং করতে পারে, এডিশনাল এসপি পর্যন্ত পোস্টিং করতে পারে। এখন আইজিপি যদি তার নিজের সদস্যদের পোস্টিং করতে না পারেন, তা কাদের গুণগত মান দেখে তো সে পোস্টিং করবেন। যে পোস্টিং যদি আমলারা করে, তাহলে তো আসলে কোনো কমন কন্ট্রাক্ট থাকার কথা না। পুলিশের অফিসাররা যাবে আমলার কাছে তেল মারতে, মন্ত্রীর কাছে যাবে তেল মারতে, আইজিপি কে গণায় নেবে না। সেম টু সেনাবাহিনী, সেনাপ্রধান ফুল কর্নেল এবার পোস্টিং করতে পারে না। তো এগুলি সংস্কার করা উচিত এবং সংস্কার করে রাজনীতি মুক্ত করা উচিত। আমরা পুলিশ আমাদের সেবা না করুক, আমার উপর জুলুম না করে, এটাই আমরা চাই। আর যে বিষয়গুলি আসছে বলবো, জঙ্গির নাটক, জিয়ার ব্যাপারে বললাম, জিয়ার উচিত এখন আমি এই অনুষ্ঠানে সবার সামনে বলতেছি, সেনাপ্রধানকে অনুরোধ করতেছি, জিয়ার মামলা আমলে আনেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, খারিজ করেন, স্পেশাল ট্রায়াল বসান এবং তদন্ত করেন। অফিসারকে যথেষ্ট শাস্তি দিয়েছেন, তার সম্মান ফিরিয়ে দেন এবং তাকে কোন রকম দণ্ড না, সম্মানের সহিত বেঁচে রেখে পুরা জিনিস তদন্ত করেন। এখন বলতে পারেন যে হয়তো বেপাস বলে ফেলছে বিদ্রোহের কথা। হ্যাঁ, বিদ্রোহে আমিও ছিলাম, আমি শেখ হাসিনাকে ঘৃণা করতাম, বিডি হত্যা করে খালেদাকে ক্যান্টনমেন্ট থেকে বের করতে আমি ঘৃণা করতাম, শেখ হাসিনাকে বরদোয়া দিতাম নামাজে। আমি আল্লাহ অভিশাপ করুন, আমি না, বহু মানুষ, বহু অফিসার, তার বলতে পারতাম না, এটাও বিদ্রোহ। তো জিয়া কোনো কাজ করে নাই যে তাকে এইসব কাজের পিছনে হলো জেনারেল মামুন খালেদ, এইটা নাম মনে রাখবেন, জেনারেল মামুন খালেদ একটা অসভ্য অফিসার, অনৈতিক অফিসার। মোল্লা ফজলে আকবর অনৈতিক অফিসার, আর আমাদের সেনা কর্মকর্তা আর 2 জন আছেন। আমার বিশ্বাস, আমার যে মামলা দুটো আইসিটিতে করছি, দুইটার মাধ্যমে আসল রত্নগুলি বেরিয়ে আসবে। বিডিআর হত্যায় আমাদের অনুশোচনা হয় নাই। কতটা নির্মম হতে পারি আমরা। ইলিয়াস ভাই, তানভীরের কথা জানেন, তানভীর হারায় গেছে, মারা গেছে। এখন ভাবি যদি বলা হয় আরেকজনের লাশ স্বামী হিসেবে গ্রহণ করতে, কতটা নিচে নামতে পারি আমরা, কতটা নিচে নামতে পারি। স্বামী হারা আরেকটা লাশকে বলতেছে রিসিভ করতে স্বামী হিসাবে। এইটা আমার সেনাবাহিনী, ওই জেনারেলদের ফাঁসি দেওয়া উচিত। আমি ওদেরকে কুকুরের বাচ্চা বলবো, ওই সব জেনারেল যারা এগুলি বলতে করতে, মানুষের বাচ্চা না, ওরা যারা সন্তানের বাচ্চা সেনাবাহিনী। আমার বলতে খারাপ লাগতেছে, ওই ব্যারিস্টার ফুয়াদ বলছে অনেকে মনে কষ্ট পাইছে, আমার কষ্ট লাগে। একটা ভাবি স্বামী হারা আরেকটা লোককে লাশকে বলতেছেন স্বামী হিসেবে গ্রহণ করতে। আপনাকে মানুষ, আমরা জীবন দেওয়ার জন্য সেনাবাহিনীতে ঢুকছি, দেশের জন্য জীবন দিব, এই জন্য না। ওই সকল সেনাপ্রধানদের বিচার হওয়া উচিত। বর্তমান সেনাপ্রধান তার সহকর্মীরা আমি মনে করি অনেক গুণগত মান ভালো, তবে এখন দৃশ্যমান হচ্ছে তারাও বুঝতে পারতেছে এই অপরাধীকে রেখে বদনাম হবে সেনাবাহিনীর। সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত হইতে হবে। ডিজি ভাই, অল যারা আশেপাশে আছেন আমি জানি, তারাই সবাই কাজ করতেছেন, তারা বুঝতে পারতেছেন এটা আমাদের অপরাধ হয়েছে। এই বুঝাটাও একটা সংশোধন, এই বুঝতেই তাদের মধ্যে ছিল না। এখন আমি বলি অনেক বিষয় আসবে জঙ্গি নিয়ে। জঙ্গি হওয়ার কোনো স্কোপ নাই বাংলাদেশে। হিজবুত তাহরির যারা আছে তারা জঙ্গি না, শিক্ষিত শ্রেণী, সম্পূর্ণ শিক্ষিত। বলতে পারবেন না কেউ হিজবুত তাহরির কোন সদস্য বোমা মারছে বা কাউকে মারধর করছে, অসম্ভব। তাদের সিলেবাসের মধ্যে নাই। তাদের সমস্যা আমি খুঁজে দেখছি, তারা একটা বিদেশি জর্ডানের শায়েককে আমির মানে, যে শায়েক আসবেন, উনি দেশ শাসন করবেন। আমি বললাম একটা স্বাধীন দেশ কখনো পরদিন হয় না। তাদের সাথে আমার কথা হয়েছে বিস্তারিত, পারিবারিক ভাবে সম্পর্কিত ছিল ভদ্রলোকের সাথে। এটার বাস্তবতা। আর যেগুলো দেখতেছেন হরকতুল জিহাদ, এটা তো আমাদের দেশের গর্বের ছিল। যখন তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে তখন ছিল গর্বের।
যখন তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলো তখন হয়ে গেল তারা জঙ্গি। এখন আমার দেশে বহু পুরো পাকিস্তান আমলো যদি যাত্রা হইতো, হুজুরা পছন্দ করতো না, দুটা পট্টা মারতো, গালাগালি করতো, দুইটা মূর্তি ভাঙতো। এইটা হলো ট্রেডিশনাল। যত জ্ঞানী হবে, শিক্ষিত হবে, দেখবেন নতুন সংস্কার হবে। আগে মানুষ যতটা নামাজ না পড়তো, যতটা মেয়েরা বোরখা না পড়তো, হিজাব না পড়তো, এখন কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বিকজ বাংলা কনসেপ্ট করতেছে, বুঝতেছে যে এটা দরকার, আসলে দরকার। আর আমি মনে করি এই দেশে জঙ্গি হওয়ার স্কোপ নাই। একটা মজার জিনিস ঘটছে, আপনারা এলাও করছেন কিনা, যে আমাদের মার্চ ফর গাজা যে অনুষ্ঠানটা হলো শহীদ মিনারে, এটা বিশেষ আলোড়ন। সব ধর্মীয় নেতারা, সকল লোক এক জায়গায় আমরা চলে আসছি, প্রায় 10 লাখ লোক, আর নেতৃত্বে ছিলেন মাহমুদ রহমান ভাই। সুতরাং ইচ্ছা করলে জঙ্গি নাটক করার কোনো অবকাশ নাই। প্রতিটা মানুষ, প্রতিটা এলাকার জনগণ জানে ভারত আমাদের শত্রু। সুতরাং হাসিনা বা আমাদের যত লাভ জাপ দেখ, স্বল্প সময়ের জন্য হয়তো কিছু করতে পারে, আমার মনে তাও সম্ভব হবে না। তবে আমি মনে করি আমরা এখন সবাই সচেতন, সবাই ভোকাল, অন্তত বলতে তো পারতেছি। এবং আমি অনুরোধ করি ইলিয়াস ভাই, অন্তত মাসে একবার অনুষ্ঠান করবেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বলতে পারবো। আপনার লোকজন ফলোয়ার আছে, সবাই জানবে, আমাদের উচিত জানানো। একটা মেয়ে ঘটিত ঘটনা ঘটে, এটাকে আবার সেই মেঘনা, এখানে তো কিছু করেন নাই। মেঘনা একটা অনৈতিক নারী, অনৈতিক কর্মকাণ্ড করছেন একটা রাষ্ট্রীয় কূটনীতির সাথে। এই কূটনীতি তো অসভ্য জাতি, কোনো বলার নাই। তারপরেও আমি বলবো যে কূটনীতিক সম্মানী কর্তৃক সম্মানী দেশের, সেগুলি আশ্রয় চাইছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, তাকে কিভাবে আশ্রয় দিবে? তাকে তো ওইভাবে দিতে হবে, আইনের একটু সুবিধা নিয়ে বা আইনের একটু অন্ধকার ধারার সাহায্য নিয়ে উপকার করতে হবে। মেয়েটাকে এমন কায়দা করছে, ভদ্রলোক বেকায়দা করে গেছেন। ভদ্রলোক বলতে হচ্ছে যে আমাদের রাষ্ট্রদূত, সর্বান্ত দেশের রাষ্ট্রদূত। তারপরও আমরা পিতামাতা হিসাবে গার্জিয়ানদের উচিত নিজের ছেলে মেয়েদের নিয়ন্ত্রণ করা। এটা অনৈতিক হওয়ার কোনো অবকাশ নাই। ভদ্রলোকের বাড়ি নাকি বেলি রোডে, এটাও জঙ্গি ফ্লেভার দিবে, কোনো স্কোপ দিবেন না। আপনি আমার মেয়েকে শাসন করতে পারতেছেন না, অন্য লোকের সাথে টাইম বাম করবে। আর পুলিশ অফিসারকে আমরা পোস্টিং করে দিলাম, এই পুলিশ অফিসার পোস্টিং অন্যায় হয়েছে। আসিফ নজরুল এক কথা বলে, খোদাবক্স এক কথা বলে। খোদাবক্স ঠিক কথা বলছে, খোদাবক্স সব জানে, খোদাবক্স ঠিক কথাই বলছে আইনের ভাষায়। আসিফ নজরুল সুশীল, সে হলো প্লান্টেড লোক, সে উল্টাপাল্টা বকাবকি করতেছে। আমি মনে করি ওই অফিসারকে ওই পোস্টিং এ নিয়ে আসা উচিত, নাহলে পুলিশ অফিসারদের মনোবল দুর্বল হয়ে যাবে। এমনি মনোবল খুব খারাপ, তার মধ্যে কাজটা করছে। কারণ আছে, ভিডিও টিডিও থাকতে পারে হয়তো। আসিফ নজরুল এসব ভিডিও টিডিও দিয়ে আবার পেট করলে সে আবার শুনে, সেও ধরা পড়তে পারে। অস্বাভাবিক কিছু না। সুশীল তো আমি আগে বললাম, সুশীল বা কলা বিভাগ সমস্যা আছে। আরিফ ভাই আমাদের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। আরিফ ভাই, আপনি এতক্ষণ বক্তব্য শুনছিলেন। আরিফ ভাই, আমার কথা কি শোনা যায়? জনাব আরিফুল ইসলাম, যে আপনি একটু আনমিউট করবেন। যে আচ্ছা, জি আরিফুল ভাই, আমাদের এতক্ষণের যে বক্তব্য, সেই বক্তব্যের আপনি নিশ্চয়ই মূল জায়গাটা ধরতে পেরেছেন। যে পত্রিকাগুলো মূলত যেটা সমস্যা হচ্ছে যে এই যে শেখ হাসিনা এবং ইন্ডিয়া মিলে যে নাটক এতদিন সাজিয়েছে, প্রথম আলো, ডেইলি স্টার সহ জনকণ্ঠ, ইত্তেফাক, এইদিকে ছিল হচ্ছে এটিএন, চ্যানেল আই, বাংলা ট্রিবিউন, এরা মিলে যে নাটকটা সাজাতো, সেই নাটকটা আসলে এখন ঠিক মতো কাজ করছে না। এবারের এই যে ছায়ানোট এতদিন ধরে প্রথম, বা এবার আমি দেখলাম যে এদিকে আমরা মানে যেই মঙ্গল শোভাযাত্রার নামে যে অমঙ্গল করা হইতো, সেটাকে তো নাম পাল্টিয়ে করা হয়েছে, ছায়ানোটের এটা কিন্তু ঠিকই ছিল। এবং আপনি যদি দেখেন, আমি খুব অদ্ভুত ভাবে দেখলাম, ডেইলি স্টার একটা নিউজ করেছে ওই দিন সকালে। সেই সকালে সে কিন্তু সেই আগের সেই মূর্তি টুর্তি সেগুলোকেই নিয়ে এসছে, সেই সূর্যমুখী ফুল, সেই পেঁচা গাধা যা যা ছিল ওগুলোকে নিয়ে এসছে। এবার যেটা পাল্টেছে, এই ছবিগুলো তারাই ব্যবহার করে নাই। এবং তাদের সেই সকাল ভোর থেকে কিছু মিডিয়া দেখলাম ছায়ানোটের সেটাকে লাইভ করলো। তো ছায়ানোট কারা কেন করে এগুলো তো মানুষ জানে, তারপরে সেগুলো করা হচ্ছে। তো তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এদেরকে শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া। একটা পত্রিকা নিউজ করেছে, চ্যানেল 24 দেখলাম যে চ্যানেল 24 নিউজ করেছে যে ছায়ানোটের সেই মামলা কতদূর, এই সে আর এগুচ্ছে না, আর এগুবেও না, এটা নিয়ে শয়তানি করতে বাংলাদেশের মানুষ আর দিবে না। তো এই মামলাগুলো তো আছে, এবং এখনো অনেক মানুষ জেলে আছে শেখ হাসিনার এই সাজানো নাটকে। আরিফুল ভাই, আপনি এই মামলাগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, ভেতরে কি অবস্থা, কি পরিমাণে মানুষ এখনো আছেন, তাদের জামিনের সমস্যাটা কোথায় হচ্ছে?
ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেনকে আমাকে ওনার ফেসবুক লাইভে আমন্ত্রণ করার জন্য। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের দুই আলোচক দল, জনাব হাসিনুর রহমান বীর প্রতীক, জনাব সুমন আহমেদ, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের যেসব দর্শক এই লাইভটি শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি একজন আইনজীবী হিসেবে দীর্ঘদিন যাবৎ এই মামলাগুলো পরিচালনা করে আসছি এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি বাংলাদেশে প্রথমে 2005 সালে 17 আগস্ট যে 63টি জেলা সিরিজ বোমা হামলা হলো, এই ঘটনা আমি অসংখ্য মামলা করেছি। যে মামলায় পরবর্তীতে শেখ আব্দুর রহমান এবং সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ফাঁসি এক্সিকিউট হয়ে গেছে এবং বেশ কয়েকজন ফাঁসি এক্সিকিউট হয়ে গেছে প্রায় 2007 সালের দিকে। এই ঘটনা যে আসামিগুলো আমি জামিন করেছি, পরবর্তী এখনো জামিন করছি, স্টিল নাও প্রায় এখন ঘটনা প্রায় 20 বছর হয়ে গেছে, এখনো অনেকে জেলে আছে। অনেক আছি যেসব আমি সাজা হয়ে গেছে যাবজ্জীবন সাজা, তাদেরও জামিন করছে এখনো। এই মামলার যে সকল আসামি মুক্তি পেয়ে আমার চেম্বারে এসেছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা সেই ঘটনার জন্য রিপেন্টেড। তাদের বক্তব্য হচ্ছে যে ওই ঘটনা আসলে একটা রাজনৈতিক ভুল ছিল। তারা বুঝতে পারে এটা আসলে কোনো একটা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দ্বারা তারা প্রতারিত হয়েছে এবং তারা সবাই এখন প্রতিজ্ঞাবদ্ধ যে তারা স্বাভাবিক জীবনযাপন করে। মূলত বাংলাদেশের গত ফ্যাসিস্ট আমলের যে ঘটনা, তার সূত্রপাতের কারণটা হচ্ছে 1913 সালে 5ই মে শাপলা চত্বরে যখন একটা ইসলামিক রেনেসা বলা চলে, ইসলামিক রেনেসা যখন পরিলক্ষিত করলো, বুঝতে পারলো যে আমাদের ক্ষমতার একমাত্র চ্যালেঞ্জ এই ইসলামী জনশক্তি, যারা এই দেশে ধর্মপ্রাণ মুসলমান আছে, তারা আমাদের ক্ষমতার জন্য একমাত্র চ্যালেঞ্জ। বিএনপিকে তারা কখনো চ্যালেঞ্জ মনে করে নাই। সেই দৃষ্টিকোণ থেকে 2013 সালের 5ই মের পর থেকে তারা একটা নতুন স্ট্র্যাটেজি তৈরি করলো। স্ট্র্যাটেজিটা কি? এদেশে যেই আমাদের বিপক্ষে কথা বলবে তাদেরকে আমরা জঙ্গি মামলা দিয়ে দেব। আসলে আমাদের আইনে কিন্তু জঙ্গি বলে কোনো শব্দ নেই। বাংলাদেশে যে প্রচলিত আইনগুলো আছে সেখানে এই গত ফ্যাসিস্ট সরকার 2009 সালে সরকার গঠন করার পরে সন্ত্রাস বিরোধী আইন 2009 নামে একটা আইন প্রণয়ন করলো। এই আইনে বলা হয়েছিল যে রাষ্ট্রের স্বার্থে কথাবার্তা হবে তাদের এই আইনে মামলা দেওয়া হবে। কিন্তু আমরা আসলে যেটা দেখতে পেয়েছি যে 2013 পরে, বিশেষ করে 5ই মের পরে সরকার বিভিন্ন লোককে কোনো কারণ ছাড়াই, এটা হচ্ছে যে একটা প্যানিক সৃষ্টি করা, যে একজনকে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হলো। এবং আমাদের বিচার বিভাগ, খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে বিচার বিভাগের জন্য রুল অফ ল এস্টাবলিশ করার জন্য এদেশের 1971 সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, অনেক মা বোন ইজ্জত দিয়েছে, কিন্তু বিগত 53 বছর, এখন তো 54 বছর চলছে, এতদিনে বাংলাদেশের রুল অফ ল প্রতিষ্ঠা পায় নাই। বিগত সরকার যে কোনো কারণে দেখা গেল একজনকে নিয়ে এসে জঙ্গি মামলা দিয়েছে। ইলিয়াস ভাই খুব ভালো করে জানে, যেমন এই যে খালেদ সাইফুল্লাহ নামে একটা বাচ্চা ছেলে, তার বয়স হলো 16 বছর, তার বিরুদ্ধে অভিযোগ, একটা মামলা হলো রিপন চক্রবর্তী নামে এক প্রভাষক গোপালগঞ্জে, ওনাকে কারা যেন স্টেপ করলো, সেই মামলা 6 জনের নামে এজাহার হলো। ওই মামলা যে প্রধান আসামি তাকে ক্রস ফায়ারে মেরে ফেলে দেওয়া হলো, ঘটনা 2 দিন পরে। এরপরে খালেদ সাইফুল্লাহ নামে যে বাচ্চা ছেলে আছে তাকে নিয়ে এসে জোর করে একটা কনফেশন করা হলো। 2017 সালে তাকে অ্যারেস্ট করে জোর করে কনফেশন করলো। এই মামলাটা পরবর্তীতে আমরা এই যে বেশ কিছুদিন আগে, আজ থেকে 1 মাস আগে হবে, অনারেবল হাইকোর্ট ডিভিশন তাকে জামিন দিল, আমরা জামিন করালাম। জামিন করার পরে চেম্বার জাজ যথারীতি 2023 সালের ঘটনা হবে, ওই সময় চেম্বার জাজ ছিল তৎকালীন বিচারপতি এম এনায়েতুর রহিম, উনি মামলাটা স্টে দিয়ে দিল। দেওয়ার পরে পরবর্তীতে আমাদের ফুল কোর্টে যে প্রসিডিউর গেল আছে, ফুল কোর্টে মামলাটা বলে যে না, হাইকোর্টে জামিনটা দিয়েছে, জামিনটা বহাল রাখা হোক। খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে মামলা আমাদের অ্যাপেক্স কোর্ট, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত জামিন বহাল রাখলো, সেই মামলা পরবর্তীতে বাংলাদেশের বিশেষ গোয়েন্দা সংস্থা তারা কি করলো, বর্তমান গভর্নমেন্টকে ভুল বোঝাইয়া নতুন করে একটা, যেটা কখনো আইনে প্রসিডিউর হয় না, নতুন করে আবার তারা মামলা স্টে নিল।
পরবর্তী বিষয়টা আমি এডিশনাল অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বললাম, কোর্টের ইনফরমেশন নিয়ে আসলাম, আনার পরে মামলাটা সেই স্টে অর্ডারটা রিকল করা হলো। রিকল করার পরেও খালিদ সাইফুল্লাহকে ছাড়বে না, উনি রাষ্ট্রের জন্য থ্রেট, তাকে ছাড়া হবে না, বিভিন্ন কিছু হয়েছে। পরবর্তী শেষ পর্যন্ত আমি খবর পেয়েছি যে না, তাকে শেষ পর্যন্ত রাখতে পারে নাই, তাকে ছেড়ে দিয়েছে। এই ধরনের অসংখ্য ঘটনা আছে, যে ঘটনাগুলো কোনো কারণ ছাড়াই মানুষকে বিনা বিচারে। আরিফুল ভাই সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, মানে দর্শকদের জানার জন্য বলি। আরিফ ভাই হয়তো জানেন যে খালেদ সাইফুল্লাহর মুক্তির ব্যাপারে আমার অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে, অনেক কিছু। এটার সাথে সুমন ভাইও সামহাউ কানেক্টেড, এবং সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাইতে হয়, সেনাবাহিনীর অফিসাররাও এটার জন্য হেল্প করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ একটু জেনে রাখেন, পুলিশকে একটু জানায় রাখি, এই খালেদ সাইফুল্লাহকে ডিজিএফআই, যখন আরিফ ভাই যেই নামটা বলছিলেন না, যে একটা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই মূলত এই ভেটোটা দিচ্ছিলেন, তারা সিকিউরিটি ক্লিয়ারেন্সের কথা অজুহাত দেখিয়ে তারপরে জেল কর্তৃপক্ষকে তাকে ছাড়তে নিষেধ করছিলেন। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে ডিজিএফআই করলো না করার পরে খালেদ সাইফুল্লাহ যখন বের হওয়ার পরেই সিটিটিসি যায় তাকে জেল গেট থেকে ধরে আনলো। তাকে ধরার পরে সিটিটিসির চিফ যে আছে মাসুদ করিম, তাকে আমি ফোন করলাম। আমি ওপেনলি বলে দিচ্ছি বিষয়টা, পুলিশের জানার দরকার আছে। ফোন করার পরে সে আমাকে খুবই মনে হলো খুব পোলাইট অফিসার তিনি একজন, এবং তার ব্যাপারে পরে যেটা জানতে পারলাম, সে আসাদ এবং মনিরের খুব ঘনিষ্ঠজন, এবং শেখ হাসিনার এই জঙ্গি নাটকের সাথেও সে কানেক্টেড ছিল আগে। তাকে এরকম একটা পদে বসানো হয়েছে, এটার ব্যাপারে পুলিশকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। আমরা পুলিশের বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু বলা শুরু করলে কিন্তু সমস্যায় পড়বেন। তো আপনাদের এটা ব্যবস্থা নিতে হবে। এই ব্যক্তি আমাকে হাইকোর্ট দেখাচ্ছেন যে আপনি কি আমাকে চার্জ করছেন নাকি। আমি তারা বললাম, আপনারা তো চার্জ করবে, আমি জনগণ না, আমি তো আপনার কাছে জানতে চাইবই যে আপনি এটা কেন করলেন। আপনি যে ব্যক্তিটা 9 বছর ধরে জেলখানায়, যেটা আরিফ ভাই বললেন যে 16 বছরের বয়সের একটা ছেলে তারাবি নামাজ পড়ে বাসায় গিয়ে শুয়েছেন, তাকে সেখান থেকে ধরে এনেছেন। আপনি 9 বছর একটা ছেলে জেলখানায়, 9 বছরে আপনি জানেনও না যে তার অপরাধ কি, কোন একটা অপরাধ না দেখায় আপনি 54 তারা আবার উঠায় নিয়ে আসলেন কেন? সে ফোন রেখে দিলেন যে আমি আপনার সাথে কথা বলবো, তার সাথে খুব হট্টক হয়েছে। এটা জানাই রাখলাম যে এই হচ্ছে মাসুদ করিম, এই সিটিটিসিতে সে বসে আছে, এবং সে এখনো পর্যন্ত এই যাদের এই জামিন টামিন হওয়াতে যাদের সমস্যা হচ্ছে, যে পত্রিকাগুলোর বিবিসি পর্যন্ত নিউজ করেছে যে 130 জন বেরিয়ে গিয়েছেন এরই মধ্যে জামিন নিয়ে, বিবিসি খুব কষ্টে আর বাঁচে না। তো এই জামিন হওয়াতে যাদের সমস্যা হচ্ছে তাদের মধ্যে এই সিটিটিসি আরেকজন। সো সিটিটিসির ব্যাপারে সবাই সাবধান থাকবেন, এবং পুলিশকে এটা জানাই রাখলাম। জি আরিফ ভাই, আপনি বলুন। ধন্যবাদ। আমি বিষয়টা জানি ইলিয়াস ভাই, আপনি যে খালেদ সাইফুল্লাহর বিষয়ে অনেকগুলো পোস্ট দিয়েছেন, অনেক প্রেশারাইজ করেছেন, শেষ পর্যন্ত মুক্তি হয়েছে, বিষয়গুলো আমি আসলে সবই জানি। কিন্তু আসলে এত ঘটনা আমাদের সামনে আসে, বলেন কোনটা রেখে কোনটা বলবো। প্রতিটা মামলা আমাদের দেশের, বিশেষ করে যারা ধর্মপ্রাণ মুসলমান আছে, এদেশের আসলে আমার মনে হয় যে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কেন আমি বলি, বাংলাদেশে যত ধরনের, আমি তো ক্রিমিনাল প্র্যাকটিসটা বেশি করি, আমার সিনিয়র ছিলেন জাস্টিস আব্দুল মালিক সাহেব, অনেক বড়, ওনার জুনিয়র চিফ জাস্টিস ছিলেন, ওনার অনেক জুনিয়র ছিল, যারা অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস ছিল, হাইকোর্টে বিভাগের বিচারপতি ছিলেন, রিটায়ার্ড গেছে অনেকে। ইমান আলী সাহেব ছিল ওনার জুনিয়র, এখন ওনার সর্বশেষ জুনিয়র হচ্ছে আমি, আর আমার ইমিডিয়েট যে সিনিয়র ছিল উনি হচ্ছে সাধারণ সাহেব। সাধারণ সাহেবকে তো আমরা জানেন, উনি যে বিখ্যাত ক্রিমিনাল যে মামলাগুলো আছে সবই উনি মামলা করছেন। ফায়ার ক্রাইম ট্রাইব্যুনাল সেই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেগুলো হয়েছে সব মামলাগুলো প্রায় সাধারণ সাহেব করেছে, সাধারণ সাহেব। আমি হলাম জাস্টিস মালিক সাহেবের সর্বশেষ জুনিয়র। আসলে যেটা দুঃখের সঙ্গে বলতে হয়, যে যেটা বলছিলাম যে এই দেশের ধর্মপ্রাণ মুসলমান হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কেন আমি বলি, আপনি মার্ডার করলেন, 10টা মার্ডার করলেন, আপনি রেপ করে মেরে ফেলে দিলেন, সমস্যা নেই, আপনি জেলে গেলেন, আপনার জামিন হলো, জামিনের অর্ডারটা জেল কেটে গেলে আপনাকে ছেড়ে দিবে, কোনো কোয়ারি হবে না। কিন্তু আপনি যদি সন্ত্রাস বিরোধী আইনের কোনো মামলায় আপনাকে অ্যারেস্ট করা হয়, সেই মামলা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আপনাকে ছাড়া হবে না। কেন ছাড়া হবে না? আপনার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এনওসি লাগবে, দিনের পর দিন, মাসের পর মাস আপনাকে আটকে রাখা হবে কোনো কারণ ছাড়াই। আমি নিজে অনেকবার জেল কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলছি, তারা আসলে আমাকে কোনো স্যাটিসফাই করতে পারে না। আমি তাদেরকে বলছি যে আপনারা এটা কি কোন আইনে রাখছেন। আর এই বিষয়গুলো নিয়ে যে আমরা প্রতিকার চাইবো কোর্টে, আসলে অনেকেই মনে হয়, আপনারা হয়তো বা, আমরা জানি না আপনারা কিভাবে ভাবেন, কিন্তু 5ই আগস্টের পরে শেখ হাসিনা পালানোর পরেও এদেশে রুল অফ ল এস্টাবলিশড হয় নাই। এদেশের বিচার বিভাগ আগে যতটুকু ছিল একটু হয়তো বা লিবারেল হয়েছে সামান্য কিছু, কিন্তু এখনো রুল অফ ল এস্টাবলিশড আমাদের দেশে হয় নাই। বিচার বিভাগ এখনো স্বাধীনভাবে যেভাবে যে ন্যায় নীতির ভিত্তিতে কাজ করা দরকার সেভাবে কাজ করছে বলে আমি বিশ্বাস করি না। পুলিশ প্রশাসনের কথা আপনারা আমার অনেক ভালো জানবেন, সেটা বললামই না।
2024-এর 5 আগস্টের পরে যে মামলাগুলো জামিন হয়েছে, এই মামলাগুলো জামিন অনেক আগেই দেওয়া উচিত ছিল। যেমন জসিমউদ্দিন রহমান সাহেবের জামিনটা আমি করিয়েছি। এই ওনার বিরুদ্ধে দেখেন কোনো অভিযোগ নাই, ওনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই মামলা সর্বোচ্চ সাজা হয় 5 বছর, উনি 10 বছর জেলে থাকলো। এরপরে ফ্যাসিস্ট সরকারের সময় উনি যখন জামিন পেল, জামিন পাওয়ার পরে ওনাকে জেল গেট থেকে আবার অ্যারেস্ট করে নতুন একটা মামলা দিল। সেই মামলাটা আমরা শেষ পর্যন্ত এই যে 5 আগস্টের পরে আমাদের জামিন করেছি। এরপরে আমি জসিমউদ্দিন রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমার চেম্বারে উনি এসেছে। ওনার সঙ্গে যে আমার কথা হলো যে আসলে আপনার বিষয়টা কি, ওনার বক্তব্য হচ্ছে যে উনি নিজেও বিশ্বাস করে যে বাংলাদেশের জঙ্গিবাদ বলে কোনো কিছু নাই। উনি নিজেকে যেটা বলতে চায় যে বাংলাদেশে যখন রোহিঙ্গা, আমাদের প্রতিবেশী দেশ বার্মাতে যখন রোহিঙ্গাদের উপর গণহত্যা শুরু হলো, এই সময় আমি মুসলিম প্রতিবেশী দেশ মুসলিমদের উপর যে গণহত্যা হচ্ছে, এই গণহত্যার প্রতিবাদে অনেক কথা বলছে। আমাদের করণীয়টা কি? যারা ইসলামিক স্কলার তারা বিশ্বাস করে মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো, শরীরে কোথাও কোনো অঙ্গে যদি আঘাত লাগে টোটাল বডির কোথাও আঘাত লাগলে টোটাল বডি কষ্ট পাবে। ঠিক তেমনি ওনারা বিশ্বাস করে যে পৃথিবীর কোথাও কোনো মুসলমান কষ্ট পেলে সেটা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের প্রতিবাদ করা। সেই দৃষ্টিকোণ থেকে উনি কথা বলছে। এই কারণে ওনাকে প্রায় দীর্ঘ 10-11 বছর জেলখানে থাকতে হয়েছে, এতটুকু অবিরোধ। ওনাকে বলা হয় উনি আনসারুল্লাহ বাংলা টিমের হচ্ছে উনি প্রতিষ্ঠাতা, আধ্যাত্মিক পুরুষ, অনেক কিছু বলা হয়। ওনার সঙ্গে আমি কথা বলেছি, উনি বলে দেখেন ভাই, আমার তো কোনো একটা অফিস নেই, কোনো কিছু নেই, আমি একদম হুজুর মানুষ, মসজিদে ইমামতি করে, আমার একটা মাদ্রাসা ছিল, এর বাইরে আর কিচ্ছু নাই। এই এখন আমি তাও ওনাকে বলেছি যে ভাই আপনি এই কথাবার্তাগুলো আপাতত, আমি মনে করছি এই গভর্নমেন্টের থেকে আমি ওনাকে বলছি ভাই আপনি আপাতত এই বিষয়গুলো আপনি একটু এড়িয়ে যাবেন। দেখেন আমি আরেকটা বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি, জঙ্গি নামে কি নাটক হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে আমাদের মহাপুলিশ পরিদর্শক যেটা ছিল আমাদের সাবেক মহাপুলিশ পরিদর্শক শহীদুল হক, বইটা হচ্ছে পুলিশের জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন। সেখানে দেখেন আমি এই রিসেন্ট এই মামলাটা বেল করেছি, হাইকোর্ট ডিভিশনে বেল দিয়েছিল, অ্যাপিল ডিভিশন আসলে খুব শেষ পর্যন্ত আমাদের সৌভাগ্য বলা চলে, স্টে দিতে গিয়ে স্টে দেয় নাই। সেখানে পান্তাপাতের হোটেল ওলিও ইন্টারন্যাশনাল, সেখানে তারা কি করলো, 15ই আগস্টের আগের দিন ওনারা বোঝাইলো যে 15ই আগস্টে ওনাদের পিতার যে নিহত হয়েছে, হত্যা হয়েছে, শহীদ হয়েছে, এটার যে শোক মিছিল হবে অথবা যে অনুষ্ঠান হবে, প্রসেশন হবে, সেই প্রসেশনটা বোমা হামলা হতে পারে। এই কারণে আগের দিন হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে একটা নিরীহ একটা ছেলে, উনি চাকরির জন্য সাতক্ষীরা থেকে চাকরির জন্য এসেছিল ঢাকাতে, তাকে নিয়ে যাওয়া ওখানে বম্বিং করে মেরে ফেলে দিল। এবং এই মামলা শুধু ওনাকে মারলই না, অনেক প্রায় 10-16 জনকে মামলা আসামি করলো। আসামি করার সবাইকে 164 করাইছে জোর করে, 164 ধারা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা আমরা আইনের ভাষা 164 বলে থাকি। সেই মামলায় ওনাকে আসামি করলো, এই মামলা জামিন হলো। এই জামিন করা থেকে আমি বইটা পড়ার সুযোগ হয়েছি। সেখানে শহীদুল হক সাহেব যেটা লিখছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে বলছে যে আপনি হলো এত কাছাকাছি জঙ্গি এনে অপারেশনের নাটক না করলেই পারতেন, যে ধানমন্ডি 32 কাছে যে পান্থাপাতি যেটা করলেন এটা নাটক না করলেন। এটা হচ্ছে শহীদুল হক নিজে ওনার কথা বলছে। এই জঙ্গির নাটক শুনতে শুনতে দেখতে দেখতে আমরা বোবা হয়ে গেছি, আমাদের চোখ অন্ধ হয়ে গেছে। এটা আমরা আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম, এটা খুব বাজে সিস্টেম। জুডিশিয়ারি সিস্টেমটা হচ্ছে যে একটা পুলিশ, একটা সাব ইন্সপেক্টর, একজন সিটিসি মেম্বার যে কোনো একটা এজাহার দায়ের করলো কারোর বিরুদ্ধে যে তার কাছ থেকে 5টা বোমা পেয়ে গেছে, 2টা পিস্তল পেয়ে গেছে, অথবা সে জঙ্গি, এই অজুহাতে তাকে নিয়ে এসে কোনো ব্যাখ্যা নেই, তাকে কোর্টে আনা হবে। বিচারকরা তার এই যে এফআইআরটা করলে এটা বিশ্বাস করে, এটার প্রবাবিলিটি এটা আসলে কি ঘটতে পারে কি পারে না, এর কোনো তারা বিচার করবে না। তার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এই অভিযোগটাকে তারা সত্য হিসেবে ধরে নেবে, নিয়ে তাকে বছরের পর বছর তাকে বিনা বিচারে জেলে থাকতে হবে। এটা হচ্ছে বাস্তব চিত্র। আর 5 আগস্টের পরে যেটা বললাম, এখনো আমার জানা মতে প্রায় 700 জন আছে, যারা প্রায় 700 হবে, কম বেশি হতে পারে, যারা এই মিথ্যা মামলা এখনো জেলে আসছে, তাদের জামিন শুনছে না। বিভিন্ন কোর্ট, হাইকোর্টের কিছু, এখন এগুলো আসলে অনেক কথা আমরা আসলে বলতে পারি না, আমরা আইনের লোক তো, আজকে আপনাদের সামনে অনেক কথা বলবো, কালকে আমাদের কোর্ট ফেস করতে হবে। ওনারা এগুলো দেখে ওনারা আসলে বিব্রত বোধ করে সাবজুডিস বিষয়। এখন আর এটা কিছু করার তো নেই, কারণ হচ্ছে বিগত 2009 সাল থেকে যে বিগত সরকার যে বিচারপতিগুলো নিয়োগ দিয়েছে
বাংলাদেশের বিচার, বিশেষ করে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নিয়োগের যে সিস্টেমটা, এটা একটা দলীয় একটা আনুগত্যের একটা বিষয় থাকে। দলীয় আনুগত্যের বিষয় বিবেচনা করেই অধিকাংশ বিচারপতি নিয়োগ দেওয়া হয়। সেক্ষেত্রে সেই সব বিচারপতি তাদের বিচার বিভাগের যেই দুর্বলতা, সেই বিষয়গুলো আসলে এটা আরো ত্বরান্বিত করে এই ধরনের বিচারপতি নিয়োগে। আরিফুল ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আপনার বক্তব্যে আসলে আপনি পরে লাইভটা দেখলে বুঝতে পারবেন, আপনি হয়তো কথা বললে তখন এটা বুঝতে পারবেন না, আপনার অনেক জায়গাতেই আমরা আটকে গিয়েছিলাম, আপনার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আরো দীর্ঘ আলোচনা চলবে, কারণ তারা যতদিন ষড়যন্ত্র করে যাবে, আমাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকেও প্রতিবাদ জানাতে হবে এবং তাদের এগুলোকে কাউন্টার আনসার গুলো জানাইতে হবে। জনাব মাসুদুর রহমান বীর প্রতীক স্যার, আপনি শেষ কিছু? আমি একটা জিনিস বলি, আমি কাইন্ডলি, আমাদের আমি 1 মিনিট একটা কথা বলতে চাই, শুধু 1 মিনিট। আরিফুল ভাই বলেন। ইলিয়াস ভাই, আমি শেষ 1 মিনিট শেষ কথা হচ্ছে যে আমাদের যেটা এখন উচিত, আপনাদের মাধ্যমে আমি দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, আপনাকে রিকোয়েস্ট করবো, আমাদের একটা শক্তিশালী গণমাধ্যম না থাকলে পরে আমরা কোনো কিছুই করতে পারবো না। কারণ প্রথম আলো, ডেইলি স্টার, তারা যে এজেন্ডা হাতে নিয়েছে, এই এজেন্ডার বিরুদ্ধে আপনাকে একটা শক্তিশালী গণমাধ্যম তৈরি করতে হবে, একটা শক্তিশালী আমাদের মিডিয়া দরকার। এটা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। এটি আমার শেষ কথা। ধন্যবাদ। প্রিয় ভাই, যেটা বলতেছিলাম, আমাদের একজন অফিসার ছিল, খুব চৌকস অফিসার, মেজর জাহিদ। সে 16 সালে তাকে ক্রস ফায়ার করা হয় আমাদের মিরপুরে রূপনগরে। এই অফিসারের দোষ ছিল সে 2টা স্টাফ কোর্স করা, তারই ব্যাচমেট ছিল যে নূর মোহাম্মদ, পুলিশের বিডিআর মেসাকারের সময় যে নূর মোহাম্মদের জামাই মাজাহার, ক্যাপ্টেন মাজাহারের কোর্সমেট ছিল সেই, এবং এক রুমে তারা দীর্ঘদিন বিএমএ তে প্রশিক্ষণের সময় ছিল, খুব ক্লোজ বলতে যেটা বুঝায়, ভোজন ফ্রেন্ড বা কোর্সমেট এই মাজাহার আর এই জাহিদ। যখন বিডিআর ঘটনা ঘটে তখন এই মাজাহার ওই দরবার থেকে সরাসরি রিং দেয় এই জাহিদকে, দোষ এই অবস্থা, এখানে তো বিডিআর কাপড়ে বিদেশি লোক দেখতেছি বা ভিন্ন ভাষায় কথা বলতেছে, বাংলা কিন্তু ঘাপলা হচ্ছে, দোয়া করিস, অনেকক্ষণ কথা হয়। এই জিনিসটা জাহিদ পুরো বগুড়া ক্যান্টনমেন্টে প্রচার করে, এমন সেটা আগে টার্গেটে রাখা হয়, তখন তাকে মারা হবে। আলটিমেটলি জাহিদ স্টাফ কোর্স করে, ভালো করার জন্য কানাডাতে যায়, কোর্স করে আসে, বিএম হিসেবে সিলেটে পোস্টিং হয়, সে অবসরে যায়। তখন তারা তাকে পরিকল্পনা করে, ভাবিও বুঝতে পারে আসলে এখানে কোনো নিরাপত্তা নাই, এখানে থাকা যাবে না, সে মোটামুটি এটাকে ক্লোজ করে যে আর্মিতে থাকবো না। 2টা স্টাফ কোর্স করার পর কোনো অফিসার সাধারণত তাকে ছাড়ে না, সে বুঝতে পারছে আর্মির কোনো ভবিষ্যৎ নাই, আর্মি দিয়ে কোনো লাভ হবে না, এটা আসলে অন্যরকম আর্মি, এখানে মূল্যায়ন নাই। তার ভালো কেড়ে থাকার পর সে অবসরে যায়। তাকে, সে ছিল রূপনগরের বাসা, সে সন্দেহ হচ্ছিল তাকে ফলো করতেছে। প্রথমে বাসা নেয় সে উত্তরাতে, ওখান থেকে চলে আসে রূপনগর মিরপুরে, এখানে ফলো করে সে ভাবি সহ চলে যায় আজিমপুরে। তো বাসা কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, 2টা বাচ্চা ওই মাল নিতে আসলে ওই বাড়ির কেয়ারটাকে রিং করে দেয় যে আইসে, বাসা বাইরে তালা দেওয়া রাখে। সেই তালা দেওয়া ছিল অনেকক্ষণ, তারপর পরিকল্পিত ভাবে তাকে নির্মম ভাবে হত্যা করে, কিন্তু প্রকাশ করে যে তাকে মারা হয়েছে। গোড়াগড়ি অবস্থা শোনার পর সেনাবাহিনীর গোয়েন্দা টিমের একটা অফিসার ওখানে হাজির হয়, তার সাথে ওইখানকার অফিসারের ঝগড়া হয়, হাতাহাতি হয়, কোর্ট অফ ইনকোয়ারি হয়, এবং ওই অফিসারের লাশটা ওই ভাবিকে দেওয়া হয় না, ভাবি দেখতেও পারেনি লাশটা কোথায় আছে তাও বলা হয় নাই। পরবর্তীতে ভাবি নিরাপদে আশ্রয়ের জন্য আজিমপুরে ভাবিকে মারতে পারে, ভয়ে আতঙ্কে ভাবি 2টা বাচ্চা নিয়ে চলে আসে আশকোনাতে, ওইটাও জঙ্গি নাটক করা হয়। সে আশকোনা থেকে ভাবিকে ঘিরে রাখছে এই মনির। তখন ওই সময় এই জাহিদ ভাবির ভাই, তার সাথে ওই অফিসারের যোগাযোগ হয়, যখন ওই হাতাহাতি হয়, দুলাভাই মারা যায়, জাহিদ মারা যায়, পরিচয় হয়, নাম্বার নেওয়া হয়, তখন ভাই বলছে কখনো বিপদ হয় ভাবি ওনাকে যেন রিং করে। রাতের বেলা বাসাটা ঘিরে রাখে, ভাবি ওই অফিসারকে রিং করে, অফিসার সকালে বেলায় হাজির হয়ে যায় এই আশকোনাতে। তার সামনে তখন বাক বাতন্ড চলে, তারা চাচ্ছিল ঘরে থাকা অবস্থায় হত্যা করবে। তখন ভাবিকে ওইভাবে ঘরে থেকে বের করে নিয়ে আসা হয়, বাকিদেরকে মেরে ফেলা হয়। এই মনির করে কাজটা।
এইভাবে কি 1 বছরের বাচ্চা সহ তাকে জেলে পাঠানো হয়? আমরা এটা চেষ্টা করতেছি এটাকে গুম মামলা একটা হত্যা মামলা করার জন্য আইসিডিতে ট্রাইং হার্ড। এখন সেনাপ্রধান আমি মনে করবো একটা ভালো একটা পবিত্র কাজ করছে, অন্তত ভাবে কি ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে, বাচ্চাদের স্কুলে ভর্তি করে দিছে, 50 লাখ টাকা দিছে, মানে এতদিন করতে পারেনি সেনাপ্রধান। দেখেন অবস্থাটা কোন অবস্থায় ছিল, যে কেউ যদি কথা বলবে হাসিনার উপরে, ফ্যাসিস্টের উপরে, বা তার স্ত্রীর উপরে, বলা যাবে না সবাই আমরা জঙ্গি, আপনি কথা বলবেন আপনি জঙ্গি। কতটা নিচে নামতে পারে একটা বাহিনী, যে বাহিনী তার স্বামী পায় নাই। এই বিষয়ে একটা জিনিস বলতে চাই আমি, না আমি এটা শেষ করিনি ভাই, বলেন। এই জাহিদ দাবিকে এই মামলা দুই না, এই জাহিদ দাবিকে মামলাটা না হলি হাতে বলতেছি না ভাই, ছিলাম ভাই, আমি এটা শেষ করিনি। এই ভাবিকে আলটিমেটলি 2 বার জেলে পাঠানো হয়। এখন আল্লাহর রহমত ভালো আছে, আমরা মামলাটা নিয়ে কাজ করতেছি, বাট কতটা দেশ আমরা সেনাবাহিনীও নিরাপদ ছিলাম না, আমাদের ভাবিরাও নিরাপদ ছিল না, কিন্তু আমাদের এই জেনারেল যারা আমাদের দায়িত্বে ছিলেন তারা কতটা অপরাধ ছিলেন এবং কতটা অনৈতিক ছিলেন, কথা বলতে পারেন নাই, দেশটাকে পুরো জিম্মি করেছিল। আমরা বুঝতেছি আজকে আমরা স্বাধীন হয়ে 5 আগস্ট পরে কতটা আমরা স্বাধীন। হোলি হার্টিজেন বলতেছেন ভাই, হোলি হার্টিজেন ঘটনা ঘটার আগে সিএমএতে অ্যাম্বুলেন্স রেডি করা ছিল, সাভার থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে যে একটা ঘটনা ঘটবে রেডি থাকো, ওটাও ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রত্যেকটা জঙ্গি নাটকে তদন্ত করতে হবে, এটাই ছিল হাসিনার মানে দাঁড়ায় থাকার একটা মাইন্ড ফলক। এটা ভাঙতে হবে, জঙ্গি নাটকগুলো যে নাটক এটা প্রকাশ্যে আনতে হবে। আমি বললাম ফারুকি ভাই সিনেমা করে, ওনার এগুলো নিয়ে সিনেমা করা উচিত, উনি একটা ভালো জায়গায় আছেন, এই নাটক নিয়ে সিনেমা করা উচিত, ভালো প্রচার পাবে। হাসিনা কেমন ছিল দেশবাসী বিশ্ব জানা উচিত, অন্তত মুভির মাধ্যমে। ধন্যবাদ ভাই। ভাই বলেন ভাই। আমি যেটা জাহিদ সাহেব সম্পর্কে আমি জানি, মেজর জাহিদ সম্পর্কে কেন, যেটা আমি হলি হার্টিজেনের মামলা লয়ার ছিলাম, আমি মামলাটা করেছি, যে ওনাকে যে নির্মমভাবে আপনি যেটা বললেন পল্লবীকে, শুধু ওনাকে না তো এই হলি হার্টিজেনের ঘটনার পরে গভর্নমেন্ট যাদেরকে থ্রেট মনে করছে, মেজর জাহিদ সাহেব শুরু করে অনেকে মেরে ফেলে দিয়েছে, অনেকের ছোট ছোট বাচ্চা মানে মেরে ফেলে দিয়েছে, হাজবেন্ডদের মেরে ফেলে দিয়েছে। তারপরে তাদের এই মামলার আসামিগুলো ছিল, পরবর্তীতে আমি 5 আগস্ট পর অনেকেই বেল করেছি, আমার নামগুলো খেয়াল থাকে না, আমি বললাম তো শত শত মামলা আসামি মহিলারা ছিল। এক ভদ্র মহিলার বাচ্চা, যেখানে বাচ্চা হয়েছে, এবং সে এই হলি হার্টিজেনের মামলা তার হাজবেন্ড মেরে ফেলেছিল, মারজান হবে তার হাজবেন্ড, যত সম্ভব মারজানকে মেরে ফেলে দিয়ে এই অ্যারেস্ট করে নিয়ে গেছে। এবং আরেকটা খুব দুঃখের কথা বলতে হয় যে আমার কলিগ ওমর ফারুক তালুকদার, উনি একসময় ছাত্রলীগ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পরবর্তী যখন একটু ধর্মীয় ভাবাপন্ন হলো, নামাজ কালাম পড়া শুরু করে দিল, পরবর্তী তাকে বিনা বিচারে সুপ্রিম কোর্টে সে নিয়মিত আইনজীবী, তাকে 16 মাসে জেলে থাকতে হলো। আর আরেকটা শেষ কথা আমি হঠাৎ করে বলবো, এটা আসলে বলতে চাচ্ছিলাম না, যেহেতু বিচার বিকের বিষয়, যে আমাদের চিটাগংয়ের যে আব্দুল হালিম সাহেব ছিল, উনি চিটাগংয়ের আপনার সন্ত্রাস বিরোধ ট্রাইব্যুনালের বিচারক, এটা নিয়োগ দিয়েছিল বিগত সরকার, হাসিনা আমলের সরকার। ওনাকে উনি যে ন্যারেটিভ ধারণ করে এবং যে ন্যারেটিভ প্রচার করে, ওই মানসিকতা সম্পন্ন লোককে চিটাগং থেকে বর্তমান ঢাকাতে নিয়ে এসছে। এই আব্দুল হালিমকে বিচারক হিসেবে ঢাকার সন্ত্রাস বিরোধ ট্রাইব্যুনালের বিচারক নিয়ে আসছে। এবং ইলিয়াস ভাই আপনাকে আমি রিকোয়েস্ট করবো ওনার সঙ্গে খোঁজখবর নেওয়ার জন্য, যে উনি ফ্যাসিস্ট হাসিনা যে আচরণ করতে তার চেয়ে উনি বেশি আচরণ করছে এদের বিরুদ্ধে, এবং উনি খুব শক্তভাবে বলে যে আমাকে এখানে কেনে এসেছে জানেন, আমি নামটা বললাম না, বিশেষ ব্যক্তির সুপারিশে উনি চিটাগং থেকে ঢাকাতে এসেছে। একই অবস্থা আপনি যেমন বলছিলেন সিটিটিসির যে আগের শেপটাই আছে, আপনারা হয়তো খেয়াল করবেন যে আমাদের এই যে পয়লা বৈশাখের আগের দিন রাতে যে মহারাজ সিটিটিসির, আমি হাসছি এটা টিভিতে দেখি, এখন ওরা নতুন করে চাচ্ছে, একটা পায়তারা করছে যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য। এতে কাদের লাভ হবে? বিশেষ একটা মহলে লাভ আছে, তারা এটা নতুন করে বিভিন্ন নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, এবং আমি তো খুব আতঙ্কে আছি যে এটা আসলে কি হবে জানি না। তারা হিজবুত তাহরির নিয়ে সিটিটিসি যে কাজটা করেছে, হিজবুত তাহরির যে কয়জনকে আটক করা হয়েছে, এখানে আগের তালিকা, আগের যে শেখ হাসিনার সময় যাদের নামে তালিকা করা হয়েছিল, সেই তালিকা থেকে হিজবুত তাহরির কয়জনকে তারা নিয়ে আটক করে নিয়ে এসছে, যারা এই ঘটনার এজাহারেও নাই, যাদের এই মামলায় অভিযোগে কোথাও তাদের নাম নাই, সেখান থেকে 3 না 4 জনকে আটক করে নিয়ে এসেছে। তো এটা গোয়েন্দা সংস্থা সব পুলিশকে বলে রাখলাম, আপনারা খোঁজ নিয়ে দেখেন। সুমন ভাই। জি, আপনার আজকের যে আলোচনার বিষয়, যে এখন যে চক্রান্তটা হইতেছে, সেক্ষেত্রে আমি একটু জিনিস বলি। আমি সেনাবাহিনীর ইউনিফর্ম বা রক্ত আমার শরীর আছে তা না। দেখেন 2009 সাল থেকে কিন্তু কোনো রাজনৈতিক দল বা কাউকে আমরা পাই না। যত পতিতা হাসিনা তার স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা শুরু করছে কিন্তু সেনাবাহিনীর ভিতর থেকে।
আমরা সেনাবাহিনীর কথা বলছি, আমরা মারা গেছি, আমাদেরকে বিডিআরে মেরে ফেলা হয়েছে, পরবর্তীতে পর্যায়ক্রমে আমাকে আয়নাঘরে তো আড়াই দিন রাখছিল, তাই না? কেউ কিন্তু এখন জিজ্ঞাসা করে না, আয়নাঘর কমিটির কেউ আমার কাছে আসে নাই, গুমখুন জিজ্ঞাসা করে না, কারণ লজ্জা পাবে। তো এভাবে প্রতিবাদ করে আসছে, এবং এখনো জুলাই আগস্ট পরবর্তীতে কিন্তু সেনাবাহিনীর ভিতরে সমস্যাগুলা, সেনাবাহিনীর যদি 1.5 লাখের মধ্যে 15 বা 20 জন খারাপ লোক খুনি থাকে, তাদের ব্যাপারে আমরাই সোচ্চার কথা বলতেছি, বাহিনীর ভিতরে বা একসময় ছিলাম, কথা বলে যাচ্ছি। এই জিনিসটা মিডিয়ার ভিতরে আপনারা এই যে মিডিয়ার যে মাফিয়াগুলা খুনিগুলা ছিল, ইকবাল সুবহান থেকে শুরু করে বাকিরা, মিডিয়ার এরা কথা বলতেছে, তারা তো ঘুরে বেড়াচ্ছে ভাই। আমি এই যে অ্যাটর্নি আরিফুল ইসলাম অনেকে ধন্যবাদ জানাই, উনি বিচার ব্যবস্থা বা আইন বিভাগের কার্যক্রম সম্পর্কে অন্তত একজনের কাছ থেকে আমি শুনলাম, নাহলে আমার কাছে মনে হয় বাকি আইনজীবীরা ভুলে গেছেন যে তাদের দায়িত্ব কি। ধরেন এই যে ঈদের আগে 5,600 জন জামিন পাইলো, তার মধ্যে 90% আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লোকরা জামিন পেয়ে গেল। সেটার ব্যাপারে কি কারো কোনো খোঁজ খবর আছে যে এই সন্ত্রাসীগুলা খুনিগুলা যে জামিন পেয়ে আসলো, তাদের জামিন পাওয়ার যোগ্যতা কি? তাদের কাছে বস্তায় বস্তায় টাকা আছে। ছাত্রদল অথবা আমাদের যারা নিরীহ সাধারণ জনগণ, তারা তো সেই টাকা দিতে পারবে না, সেই টাকা দিয়ে আদালতে সেই টাকা তারা ঢালতে পারবে না বলে তারা জামিন পায় না, তারা জেলের পিছনে পচে মরে। তো প্রতিটা আমার মনে গোষ্ঠী বা তাদের নিজ থেকে ভিতর থেকে আসা উচিত যে আমার বাহিনীকে, আমার সংগঠনকে, আমার বিভাগকে ক্লিন করো, এবং সেই প্রেশারটা যখন আসবে তখন ভারত, আওয়ামী লীগ তারা যত ইচ্ছা করে কোনো কিছু খারাপ করতে পারবে না। সেকেন্ড পয়েন্ট আমার শেষে যেটা, আমাদের কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে নিরাপত্তা, সেই জায়গাটাতে আমাদের শুধুমাত্র জঙ্গি না। দেখেন 2-1 দিন ধরে ভারতীয় কিছু যে চন্দন নন্দী এবং অন্যান্য মিলে তারা কি একটা জিনিস প্রচার করার চেষ্টা করতেছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে আরাকান সেনা যুক্তরাষ্ট্রের সাথে মিলে বাংলাদেশের সেনাবাহিনী আরাকানে ক্ল্যান্ডেস্টাইন কিছু গোপন কিছু অপারেশন চালাবে বার্মার, বা যেটাকে আমরা মিয়ানমারের এস্টাবলিশ গভর্নমেন্ট বলি, তাদের এগেইনস্টে। এই ধরনের ভুল খবর তারা মিডিয়াতে কেন ছাড়তেছে? কারণ একটু বলি, বাংলাদেশের সিচুয়েশন এখন কি, চীন চাচ্ছে অখণ্ড মিয়ানমার, যেখানে সে বাংলাদেশের সাথে সে ফ্রেন্ডশিপে মিলে এই সাউথ চায়না সি, বে অফ বেঙ্গল পর্যন্ত তাদের আধিপত্য রাখতে পারবে। আর ওদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে না সেখানে আরাকান হবে, সেখানেও তারা বাংলাদেশে চাচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশের সহায়তা চায়। কিন্তু আমরা তো কারোর সাথে মারামারি করবার জন্য আর ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করার জন্য না, বাট দুই পক্ষের প্রেসারে আমরা আছি, তারা আমাদের সহযোগিতা চায়, দুইটা ভিন্নমুখী পক্ষ। ছাগলের 3 নাম্বার বাচ্চা ভারত কি চাইতেছে, এর মধ্যে যেই ধরনের সুবিধা বা প্রোপাগান্ডা করা যায় আমাদের আর্মিকে বা আর্মির বিরুদ্ধে একটা অপপ্রচার চালানোর জন্য, আমরা সেটাতে সেই জায়গাতে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা চিকেন নেক করে শিলিগুড়ি করিডোর দিচ্ছি, আমাদের নিজেদেরও কিন্তু একটা চিকেন নেক আছে ভাই, ফেনী জারুকুল্লা সাব, যেখানে আমরা 900 একর জমি পতিতা হাসিনা বিয়ের যৌতুক হিসাবে ওর মোদিরে দিছিল। কি কারণে দেওয়া হয়েছিল? সেই চুক্তি বাতিল করতে হবে। এত স্পর্শকাতর জায়গায় যেখানে আমরা বলি চিকেন নেক খুব ইজিলি ক্যাপচার করা যায়, আমরা কখনো চিন্তাও করি না, বাট ওদেরও সেই ধরনের চিন্তা থাকলে আমাদের কিন্তু ইকোনমিক জোন, পার্বত্য চট্টগ্রাম বন্দর সমস্ত কিছু হুমকির মুখে। সেটা ভারতের কাছে কিন্তু দেয়া আছে হাসিনার থেকে, সেটা আমাদেরকে অবশ্যই সেই চুক্তি বাতিল করতে হবে। সেটা আমাদের জন্য এখন বর্তমান নিরাপত্তার সমস্যা। কারণ কি, এই জঙ্গির ধোয়া তুলে এই বাংলাদেশ এই করতেছে, আরাকানে এই সমস্ত ধোয়া তুলে তারা করবে কি, আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবে, এবং তখন তারা চেষ্টা করবে, সাহস হবে না বাট চেষ্টা করবে কিন্তু কিছু ধরনের একটা গুট এই সমস্ত দুই জায়গায় পাকানোর জন্য। তো আমাদেরকে অপপ্রচার, আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো এবং একই সাথে নিজস্ব নিরাপত্তার জায়গাগুলোতে অবশ্যই সঠিক বন্ধু এবং সঠিক পদ্ধতি বা স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে, এগুলা ইগনোর করার কোনো সময় না। ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে শুধু এইটুকু বলবো যে বাংলা ট্রিবিউন, প্রথম আলো, ডেইলি স্টার সহ যেসব পত্রিকাগুলো, ডিবিসি যে পত্রিকাগুলো এখন, এমনকি 71 টেলিভিশন যেটা নিয়ে আমরা এখন কথা বলি না, আমরা মনে করি যে একজনের হাতে দেওয়া হয়েছে, সেই 71 টেলিভিশনের মঈন মিজান থেকে শুরু করে তারা এখনো শাকিল রূপাকে বের করার চেষ্টা করছে, মুজাম্মেল বাবুকে বের করার চেষ্টা করছে। মুজাম্মেল বাবুর সাথে যে ধরা পড়েছিল বর্ডারে, সেই মাহবুবুর রহমান ওরফে জেমসন মাহবুব, সে এখন 71 টেলিভিশনে কাজ করছে, নিয়মিত জেলখানায় দেখাশোনা করছে, তাদের খাবার পৌঁছে দিচ্ছে বাড়ি থেকে, এগুলো করা হচ্ছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের আলেম সমাজের কাছে আমাদের এখানে কোনো আলেম নাই, আমরা ভাই যারা আছি এখানে
আরিফুল ভাইয়ের ব্যক্তিগত বিষয় সম্পর্কে তো জানি না, আমরা যারা আছে এখানে আমরা ভাই এত ভালো মুসলমান না, বিড়ি সিগারেট খাওয়া লোকজন, তো আমরা আমাদের না আপনাদের প্রতি বিশাল আকারে ভালোবাসা আছে। এই কর্নেল হাসিনুর আর মেজর সুমন যেই জায়গা থেকে যেই ডেডিকেশন দেখিয়ে এসেছে, আপনাদের আলেমদের অনেক মানুষ আছে, এই যে আমরা যে শফি সাহেবের ছেলের কথা বলি, শফি সাহেবের প্রতি আমাদের বহুত ভালোবাসা আস্থা। তিনার ছেলে এই গণভবন থেকে টাকার বস্তা নিয়ে তারপরে হেফাজতের 5ই মের রাতকে কিভাবে বিক্রি করেছে, এইসব ঘটনা আমরা জানি। সো আপনাদের অনেক আলেম এখনো আছেন, জিলাপি নিয়ে আছেন। ভাই আপনাদের কাছে অনুরোধ, একটু সাবধান হন, একটু সচেতন হন। যদি আসলেই এই দেশে ঠিকমতো জিলাপি খাইতে চান, যেটা করতেছেন এটাও যদি করতে চান, তাইলে আপনাদেরকে অন্তত মিনিমাম একটু ডেডিকেশন দেখাইতে হবে। এই প্রথম আলো যে ঈদ নিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, আমি মনে করি এটা নিয়েই সারা দেশের 64 জেলায় অন্তত 64টা মামলা হইতে পারে। এটাতে মতিউর রহমানকে সব জায়গায় জবাব দিয়ে আসতে হবে যে সে কুকুরের ছবি ঈদের সাথে কোন কারণে কেন দিয়েছেন। এর আগেও তারা এই একই কাজ করেছেন, তারা জানতেন যে এটা করলে বাংলাদেশের আলেমরা রাস্তায় নামবেন, নামলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবে, পরিকল্পনা কি ছিল, সবকিছু বের হয়ে আসবে। তো এটা আমি মনে করি করা উচিত। আমার অনুষ্ঠানের শুরুতেই একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে জামিনের বিষয়টা, অনেককে জামিন টামিন দিতে বাধা দেওয়া হচ্ছে এবং এখন অনেকে আছেন, বিশেষ করে ফারাবির কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি। আলেম বা কোনো বিশেষ কোনো কিছু না, শেখ হাসিনা এই সন্ত্রাস দমন আইন থেকে শুরু করে আইসিটি যেসব মামলাগুলো আগে করা হয়েছে, বিএনপি, জামায়াত, আলেম, মুসলমান, হিন্দু, খ্রিস্টান যারাই ছিল সেই মামলায়, শেখ হাসিনা সেই মামলা থেকে সবাইকে বের করতে হবে। এবং আসিফ নজরুল যাদেরকে পোস্টিং দিয়ে এই সিটিটিসি সহ বিভিন্ন জনকে আবার ফের জঙ্গি নাটক সাজানোর জন্য করছেন, আসিফ নজরুল জিল্লুর ওই 3য় মাত্রায় গিয়া তারপরে জিল্লুরকে উস্কাচ্ছেন, জিল্লুর আবার কলাম লিখছেন, ইউটিউবে ভিডিও বানাচ্ছেন যে এই দেশে আবার জঙ্গি হচ্ছে। সো আসিফ নজরুলকে বলে দিতে চাই, আসিফ নজরুল আপনার এই বাস্তবায়ন হবে না। আপনি প্রথম আলো ডেইলি স্টারের যে বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটা হবে না। আমি আমার বক্তব্যের এই সুমন ভাইয়ের বক্তব্যের এক জায়গায় বলেছেন যে উনি নিরাপত্তা বিশ্লেষক না। আমি মনে করি এই বাংলাদেশের নিরাপত্তায় যারা কাজ করেছে, মাওলানা ভাসানী বলেছিলেন এই বাংলাদেশের তারাই শ্রেষ্ঠ প্রজন্ম যারা বুঝতে শিখবে যে ভারত আমাদের শত্রু। আমরা সেই প্রজন্ম, আমরা বুঝতে শিখেছি যে ভারত আমাদের শত্রু। আর এই যে গোয়েন্দা সংস্থার সেনাবাহিনীর 2জন মানুষকে দেখছেন, এরা এই ভারত আমাদের শত্রু বুঝতে পারার কারণেই গুম হয়েছিলেন, খুব লাকিলি জীবন বাঁচিয়ে এসে আজকে আমাদের সামনে কথা বলছেন। সো আপনারাই নিরাপত্তা বিশ্লেষক। এই দেশে আমরা সেই জেনারেল হারুন সহ যাদের নিরাপত্তা বিশ্লেষক হিসাবে 71 টিভি আর সময় টিভিতে কথা বলতে দেখেছি, তারা এই দেশে নিরাপত্তা বিঘ্নিত ঘটিয়েছে, তারাই এই দেশে নিরাপত্তার জন্য হুমকি। মারা গিয়েছে, নাইলে ওর বাড়ি ঘরে হয়তো এই ছাত্র জনতা আগুন টাগুন লাগাই দিতে, বেঁচে গিয়েছে ওই লোকটা। যাই হোক প্রিয় দর্শক, অনেক সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে হয়, খুব নিজেও অনেক বিপদ আপদ সামাল দিয়ে তারপরেই করতে। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, এখানে আমাকে নিয়ে অনেক আপনার কি বলে তদন্ত হয়েছে, অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে এখানকার বিভিন্ন সংস্থার কাছে। আমাকে নিয়ে নানান ধরনের অভিযোগ করতেই থাকে। এই রিসেন্টলিও আমাকে নিয়ে একটা অভিযোগ করেছে, সেটার জবাবও দিতে হয়েছে। জীবনে যদি কোনোদিন কোনো বিপদে পড়ি, বুঝবেন আপনাদের জন্য কথা বলতে যা। তারপরে আমার এখানে আজকে আরেকজন মানুষ উপস্থিত থাকার কথা ছিল, তিনি যুক্ত হন নাই, যে আলেম টালেম নিয়ে বেশি কথা বলতে গেলে যুক্তরাষ্ট্র যদি আবার সমস্যা করে। ভাই যদি বিপদে পড়ি, বুঝেন আপনাদের জন্য বিপদে পড়েছিলাম। এটার জন্য যদি জীবনে কোনো পানিশমেন্ট, কোনো বড় ধরনের ক্ষতি জীবনের হয়, আল্লাহর কাছে সেটার পুরস্কার চাবো। তারপরে আপনাদের জন্য বলে গেলাম, শুধু আপনাদের কাছে অনুরোধ, এই দেশের আলেম সমাজের কাছে, যদি মনে করেন যে মুসলমানদের জন্য কিছু করতে চান, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন, ইত্তেফাক, বিবিসি যারা এখন এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে দরকার নেই তাদের অফিস ভাঙচুর করতে যাওয়ার, আইনি পদক্ষেপগুলো নেন। যদি ইমান থাকে বাংলাদেশের 64 জেলায় একজন করে ইমানদার দেখতে চাই, আগামীকালকে কোর্টে যাবেন, তাদের ব্যাপারে মামলা করবেন। এদেরকে যদি প্রতিহত করা না হয়, প্রিভেন্টিভ মেজার যদি না নেওয়া হয়, তাহলে তারা আপনার উপরে অ্যাটাক করবে। সো এই অ্যাটাক থেকে বাঁচতে হলে আপনাকে প্রিভেন্টিভ যা নেওয়া দরকার সেটা আপনাকে নিতে হবে। সো সিদ্ধান্ত এখন আপনাদের। আমার জায়গা থেকে যা করা সেটা আমি করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। ইনশাল্লাহ আবারও এই বিষয় নিয়ে অন্য কোনো দিন আলোচনা হবে। আল্লাহ হাফেজ।